তো আমাদের সেই কারণে ওটা এত ইম্পর্টেন্ট যে বেদের অনেক জ্ঞান এখানে একটু ইজি করে বলা হয়েছে, বেদান্ত বলা হয়। মানে ইজি তো নয়, মানে ওনাদের মতো, ওনাদের ভাবনা ইজি, ওনাদের জন্য ইজি, ওনাদের জন্য ইজি। হ্যাঁ, মোটামুটি একটা বড় প্রজেক্ট অরুণাভ আজকের দিনের জন্য, সেটা হচ্ছে হিন্দু ধর্মটা কি। কোনো কিছু নিয়ে যদি তর্ক হয় তাহলে পরে অনেক রকমভাবে সেটাকে প্রমাণ বা ওটার বিরুদ্ধাচরণ করার বা তর্ক করার জায়গা আছে, কিন্তু বেদকে প্রমাণ হিসাবে, যে বেদে যেহেতু লেখা আছে আমরা সেটার ওপরে কিছু বলছি না, যার যেটা মনে হয় সেটাই ওটার মানে। ওই কারণে এটা অমৃতের কথা বলা হয়, কারণ তখন মৃত্যুটা শরীরে আসে না। তাহলে প্রশ্ন তো এখানে আসবে অরুণাভ খাসনবিশ, ব্রহ্ম কি? এই একটা বড় প্রশ্ন, ব্রহ্ম কি? একটাই বিগ ব্যাং, একটাই শক্তির উৎস, একটাই সৃষ্টির উৎস। যদি সেটাই হয় তাহলে আমি সেই সময় সেখানে ছিলাম। আহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি। সবই যদি মায়া হয় রে পাগলা, তাহলে আর কাজ করে লাভটা কি? ঠিক। আচ্ছা, তাহলে ব্রহ্ম হলো আত্মাটা কি? দেখ, আত্মা মরে গেলে পরে ফুট করে বেরিয়ে গেল আত্মা, এটা না বোঝাটানোর মধ্যেও মজা আছে। তুই ভাবতে পারছিস তুইও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, শাহরুখ খানও ব্রহ্ম, একদম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বৈঠক। আমরা চলে এসেছি আবার একটা এপিসোড নিয়ে। আমার নাম অরুণাভ খাসনবিশ। আমরা প্রথমত আপনাদের ধন্যবাদ দিতে চাই। আমাদের মেম্বার অনলি কন্টেন্টে আমরা ভেবেছিলাম যে যারা মেম্বার্স আছেন তারা তো পাবেনই, কিন্তু তার বাইরেও অনেক মানুষ মেম্বারশিপ নিয়েছেন এই কন্টেন্টটা দেখার জন্য। তার মানে আমরা বুঝতে পারলাম বা আমাদের একটা ভাবনা তৈরি হলো যে আমাদের কন্টেন্টকে মানুষ ভ্যালু করেন। এটা বোঝা বা এটা ভাবা বা এটা মানে কারো কাছ থেকে আসা ইজ ভেরি ভেরি নাইস ফিলিং, খুবই ভালো লেগেছে আমাদের। আর দ্বিতীয় কথা হলো, মেম্বার্স অনলি কন্টেন্ট এরকম মাঝে মাঝে আসতে থাকবে, এবং যেগুলোকে আমরা ভাববো একটুখানি স্পেশাল কন্টেন্ট সেগুলোকেই আমরা মেম্বার অনলিতে আনার কথা কিন্তু এরপর থেকে ভাববো। সো যদি মেম্বারশিপ না নিয়ে থাকেন তাহলে মেম্বারশিপটা অবশ্যই নিন। আর সুপার থ্যাঙ্কস বলে একটা বাটন আছে, কারণ আমরা যে কাজটা করছি আপনারাও জানেন, আমাদের এই যে সংসারটা, এই যে ফ্যামিলিটা, এই যে কমিউনিটিটা, এটা বিল্ড হতে একটু সময় লাগবে। তো সেই সময়টা অবধি আমাদের সাস্টেন করার জন্য আমরা এই যতটুকু মানুষ আমাদের সঙ্গে পেয়েছি তাদের কাছ থেকে জাস্ট বলি যে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। হয়ে গেল কাজের কথাবার্তা। সো আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা আলোচনা করার আগে একটা জিনিস একবার জাস্ট বলে দিই, আমার মনে হয় তুইও বলিস প্রেমাশিস। আমাদের বৈঠকে এবং মানে বৈঠকের সন্দেশের পেজে এবং আমার ইনস্টাগ্রামে, প্রেমাশিসের সোশ্যাল মিডিয়াতে, অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও আমাদের কাছে বারবার এরকম মেসেজেস আসে যে আপনাদের সঙ্গে দেখা করতে চাই, আপনাদের সঙ্গে একবার দেখা করতে পারলে খুব ভালো লাগবে। এবং প্রেমাশিসকে একজন বোধহয় ফোনও করেছিল, আমাকেও মাঝে মাঝে আমার ফোন নম্বর চান তারা আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবার পয়েন্টটা হলো, আমি নিচে একটা ফর্ম দিয়ে দিচ্ছি, আমরা একটা মিট করতে চলেছি খুব শিগগিরই। আপনারা যারা মেম্বার্স তাদের মধ্যে থেকে আমরা 10 জন থেকে 15 জনকে নিয়ে আমরা একটা মিট করব। তো একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে প্রথম 10 জন যারা, বা 10 জন বা 15 জন, যেটাই কাট অফ থাক, যারা রেজিস্টার করবেন তাদের সঙ্গে আমরা একটা খুব শিগগিরই মিট অ্যানাউন্স করতে চলেছি। এবং ডেট টাইম খুব শিগগিরই, মানে খুবই সম্ভবত এর পরের মাসেই, খুব তাড়াতাড়ি। সো আজকের এপিসোড সম্পর্কে অনেক কথা বলে ফেললাম। ইন্ট্রোডাকশনে এত কথা বলি না, না কিন্তু জরুরি। হ্যাঁ, জরুরি, বলা জরুরি। অনেকেই আছেন যারা লাস্ট উইকে কথাবার্তাটা হয়নি যাদের সাথে। কারেক্ট। তার কারণ ওটাই আর কি, যে কিছু টপিক আমার মনে হয় যে সবাই ইন্টারেস্ট সবার নাও হতে পারে। কারেক্ট। ওটাতে একটু যেহেতু আমরা ডিপে চলে গেছি, তো সেগুলোতে যাদের ইন্টারেস্ট বেশি তাদের জন্যে ওটা বেশি লোভনীয় হবে বা কাজে লাগবে। তো সেই জন্য ওই মেম্বার অনলি কন্টেন্ট, এবং এটা আমরা যেরকম অনুভব বললো, আমরা মাঝে মাঝে কিছু চেষ্টা করব, তাছাড়া বাকি সময় তো দেখা হচ্ছেই। আরেকটা জিনিস বলি, সেটা হলো যে যারা দেখেছেন এপিসোডটা তারা অনেকেই বলেছেন যাদের আমাদের দর্শন নিয়ে যা আলোচনা সেটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, এটাতে এবং আড্ডাতেও। আজকের তো অবতারণাটা মূলত সেই কারণেই, কারণ অনেকে মেসেজ করে ইত্যাদি করে বলেছেন যে হ্যাঁ, এই শুধু দর্শন নয়, এই মানে ধর্ম বললে পরে ব্যাপারটাকে একটু অন্যরকম করা হয়, কিন্তু ফর আ বেটার ওয়ার্ড বলছি হিন্দু ধর্ম ফর দ্য টাইম বিং। অর্থাৎ আমরা চলে যাব শিফট করে, যে ভেতরে কি রয়েছে না রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারলে অনেকের ভালো লাগে। এবং শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়,
অন্য ধর্মের মানুষরাও বলেছেন, কারণ আমরা ওই আড্ডায় একবার কথা বলছিলাম যে ভালো তো হয় যে আমরা যদি অন্য ধর্মের কিছু কথা জানি বা অন্য ধর্মের মানুষের কিছু কথা এ ধর্মের জানেন, তাহলে পরে তো আমার মনে হয় সমন্বয় এবং ভুল বোঝাবুঝি অনেকটা কাটে, সেটাও তো প্রয়োজন। তো সেই সমস্ত চিন্তা নিয়ে আজকে টপিক আপনারা দেখেই ফেলেছেন, মোটামুটি একটা বড় প্রজেক্ট অরুণাভ আজকের দিনের জন্য, সেটা হচ্ছে হিন্দু ধর্মটা কী। সেটা আমরা একদিনে করে উঠতে পারবো না দেখি, বাট হিন্দু ধর্ম কী এবং হিন্দু ধর্মের মধ্যে বা হিন্দু ধর্মের হিন্দু দর্শন, এই কথাটা বারবার শুনি, এটা কি স্কুল অফ থটসগুলো কি, বা হিন্দু ধর্ম কি কি সমন্বয় তৈরি হয়েছে, পুরো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। কারণ এই ধর্মটা এক দীর্ঘ মানে প্রায় ঐতিহাসিকভাবে যতটুকু পাওয়া যায় যে 2000 BC সময় থেকে প্রায় 1000 খ্রিস্টাব্দ অবধি এটার বিবর্তন হয়েছে, বিভিন্ন জিনিস এসছে। সবই একেবারে 5000 বছর আগে হয়ে গেছে এমনটি নয়, যারা বলেন তারা মিথ্যে বলেন। বিভিন্ন জিনিস এসছে, কিন্তু একটি কোনো বই নেই, একজন কাউকে আমরা বলে দিতে পারছি না ইনি যা বলেছেন সেটাই ঠিক। তো এটা বিবর্তন যেহেতু হয়েছে এবং তার প্রচুর বই রয়েছে, প্রচুর স্ক্রিপচার্স মানে শাস্ত্রই অনেকগুলো রয়েছে, অনেক ধরনের শাস্ত্র রয়েছে। তো কি রয়েছে এটাই আমরা প্রথমে বুঝতে পারি না। তাহলে শুরু করতে হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো আজকে যে বই এর ব্যাপারে আমরা যে জানেন আপনারা, আমরা বইয়ের নিরিখে কথা বলি বা বইয়ের রেফারেন্সে কথা বলি। আজকে আলোচনাটা হয়ে যাক বইয়ের কথা একদম শেষে বলবো। হ্যাঁ, কারণ এই আলোচনাটা আমি আর অরুণাভ দুজনেই একটু টেনিস খেলার মতো করেই আলোচনাটা করব। এই বিষয়ে দুজনেরই যেহেতু ইন্টারেস্ট আছে এবং কোনো একটি বইয়ের থেকে পুরোপুরিটা নেওয়া নয়, কাজেই কিন্তু আপনারা যদি এই পথে এগোতে চান, আরও পড়তে চান, তাহলে কোন কোন বই পড়লে হয়তো লাভ হবে সেটার ব্যাপারে আমরা শেষে কথা বলব। তো প্রথমে তো আপনারা মোটামুটি সবাই জানেন বেদ, এটা মোটামুটি সবাই জানে যে হিন্দু ধর্মের প্রাথমিক বই হচ্ছে বেদ। 4টি বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। এবং এগুলো লেখা হয়েছে যতদূর জানা যায়, কারণ ওটার একটা শ্রুতি পরম্পরা তো আছে যে শুনে শুনেই আসা হতো, কিন্তু প্রথম ডকুমেন্টেড যা পাওয়া যায় সেটা হচ্ছে 1800 BC থেকে 800 BCর মধ্যে এগুলোকে ডকুমেন্ট করা হয়েছে প্রথমে। তো তার কিছুটা আগের থেকে নিশ্চয়ই চলছিল এবং অনেক বেদেরই পুরোটা পাওয়া যায় না। কারেক্ট। তো এই 4টে বেদ এবং মতে, পৌরাণিক মতে বা কিছু কিছু পুরাণের মতে বেদব্যাস বা ব্যাসদেব যাকে বলা হয়, ব্যাসদেব ক্যাটাগরাইজ করেছে। ব্যাস শব্দটার মানেই হচ্ছে ক্যাটাগরাইজেশন। কাজেই মানে ব্যাসদেব বলে যিনি ছিলেন তার আসলে হয়তো নাম ব্যাসদেব নয়। হ্যাঁ, ওনার আসল নাম তো কৃষ্ণদ্বৈপায়ন। হ্যাঁ, কৃষ্ণদ্বৈপায়ন বলা হয়, আর অনেকে বেদব্যাসও বলেন। যাই হোক, আমরা ব্যাসদেব বলছি। তো ব্যাসদেব প্রথম এই বেদের জ্ঞানকে 4 ভাগে ভাগ করে এবং অন্যান্য স্ট্রাকচার, ওটাতে আমরা আসছি, সেটা করেছেন। তো প্রাথমিকভাবে বেদকে মনে করা হয় মূল বই, কারণ তারপর যা আছে সবাই, অন্তত ধর্মের কথা যারা মানে তারা সবাই বলে যে বেদ একটা প্রমাণ, এটাকে বেদ প্রমাণ বলে। যে কোনো কিছু নিয়ে যদি তর্ক হয় তাহলে পরে অনেক রকমভাবে সেটাকে প্রমাণ বা ওটার বিরুদ্ধাচরণ করার বা তর্ক করার জায়গা আছে, কিন্তু বেদকে প্রমাণ হিসাবে, যে বেদে যেহেতু লেখা আছে আমরা সেটার ওপরে কিছু বলছি না। বিবেকানন্দ বলেছেন যে উপনিষদ আছে, দর্শন আছে, সব কিছুই আছে, কিন্তু শেষ আশ্রয় হচ্ছে বেদ। ঠিক আছে, বেদ হচ্ছে মূল গ্রন্থ সেভাবে বলা যায়। কিন্তু আমরা আজকের আলোচনাতেই বুঝতে পারবো যে বেদে যা যা আছে বিশ্বাস বা যা যা তর্ক বা যা যা দর্শন আছে তার সব কিছু বেদে ওভাবে ডিরেক্টলি নেই। তো ওটা 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 ডিসাইফার করার একটা জায়গা আছে, কারণ বেদ খুব কনডেন্সড ভাবে লেখা। আমার যেটা মনে হচ্ছে বেদের ব্যাপারে, আমি যখন হিন্দু দর্শনের যখন ইন্টারেস্ট তৈরি হয় আমার, আমি বেদের ইংলিশ ট্রান্সলেশন পড়ি, বাংলা ট্রান্সলেশন পড়ি, কিন্তু মুশকিলটা হলো যে আমি বুঝতে পারি যে বেদে যা বলা হচ্ছে আমি তার কিচ্ছু বুঝতে পারছি না। তার কারণ আমি বুঝতে পারি যে এই কথাগুলোর মানে এটা হতেই পারে না যেরকমভাবে লেখা, এর ভেতরে নিশ্চয়ই কোনো একটা ডিকোড করার ব্যাপার আছে যেটা আমরা জানি না। বেশিরভাগই মূল যে আকর গ্রন্থ যে কোনো ধর্মের, সেটা খুব কনডেন্সড, সেখানে ওই যেটাকে সান্ধ্য ভাষা বলে ওরকম আর কি, যে আসলে কিছু বলতে চাইছে কিন্তু বলছে অন্যভাবে, সেটার জন্য একটা এক্সপার্টিস তো দরকার হয় বোঝার জন্যে। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে হিন্দু ধর্ম আর বলবো না,
কারণ হিন্দু শব্দটা আপনারা এখন অনেকেই জানেন যে সিন্ধু থেকে হিন্দু এসছে। যারা এই বাইরে থেকে ভারতবর্ষে এসছেন মোটামুটি উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে, তারা সিন্ধুর কাছাকাছি যারা থাকেন তাদেরকে হিন্দু বলতেন, সিন্ধুই বলতেন, কিন্তু সিন্ধুর শটা বলতে না পেরে হিন্দু বলতেন। ইন্ডাস মানে সাইথিয়ানরা যারা গ্রিকরা এসছে তারা ইন্ডাস, এবং তারপরে যারা মুসলিমরা এসছেন অনেক সময় সেন্ট্রাল এশিয়ার দিক থেকে হিন্দু। তো হিন্দ থেকে হিন্দু, এবং ভারতের পুরনো একদম যে প্রথম ওই সময়কার ম্যাপ সেখানে হিন্দুস্তান লেখা আছে, মানে হিন্দ এরিয়া আর কি। সেই কারণে এখানকার ধর্মকে হিন্দু ধর্ম বলা হয়। খুবই একটা অপভ্রংশ। এটাকে যেহেতু বেদকে প্রমাণ হিসেবে ধরা হয়, তাই এটাকে বৈদিক ধর্ম বলা বরঞ্চ অনেক শ্রেয়। কারণ সনাতন ধর্মটার মধ্যেও না একটা কেমন যেন, আমার অনেকেই বলছেন আজকাল, কিন্তু সনাতনের মধ্যে সনাতন বললে একটা জায়গায় আমরা ফিক্স করে দিই, আমার মনে হয় যে হ্যাঁ বহুদিন আগে যেটা ছিল সেটা সনাতন। তা তো নয়, এটা তো ডেভেলপ হতে 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 গেছে বৈদিক ধর্ম। তো বৈদিক ধর্ম আমরা বলবো। বুঝতে পারছেন কোন ধর্মের কথা হচ্ছে এখানে। আচ্ছা, এবার এই বেদকে বোঝার জন্যে, যে বেদ তো খুব কনডেন্সড এবং ওরকম অন্যান্য বই লেখা হয়েছে, অন্যান্য শাস্ত্র লেখা হয়েছে, সেখানে তিনটেকে মনে করা হয় যে এই তিনটা হচ্ছে মূল বেরোনোর জায়গা, বোঝার জায়গা, যেটাকে বলা হয় প্রস্থানত্রয়। প্রস্থানত্রয়ী কি? এক হচ্ছে উপনিষদ, একটি উপনিষদ না, উপনিষদ সমূহ, উপনিষদ সমূহ 108টা উপনিষদ আছে, কেউ কেউ বলেন 250টাও আছে। উপনিষদ সমূহ, এবং উপনিষদ সমূহের ব্যাপার হচ্ছে যে উপনিষদও খুব কনডেন্সড। উপনিষদ বেদের থেকেও ছোট, মানে একটা জিনিসকে এক্সপ্লেন করতে গিয়ে তার থেকেও আরও কনডেন্স করে লিখে দেওয়া হলো। তো সেই কারণে শুধু উপনিষদ পড়েও বোঝা যায় না, উপনিষদের ভাষ্য এবং কারিকা এইগুলো পড়তে হয়। যে উপনিষদকে অনেকে, এবং টিকা, যেটা পরবর্তীকালে মানে শঙ্করাচার্য ভাষ্য লিখেছেন, কারিকা লিখেছেন ইত্যাদি। তো উপনিষদ আরেকটা প্রস্থান্তরের মধ্যে, দ্বিতীয়টা হচ্ছে ভাগবত-গীতা, এটা একটা। আর তৃতীয় হচ্ছে, ইনফ্যাক্ট দ্বিতীয়ই বলা উচিত ছিল, সেটা হচ্ছে ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্র উপনিষদের থেকে এই বেরিয়ে এসছে, কিন্তু অদ্বৈত বেদান্তের কথাই বলে মূলত। আর তারপরে ভাগবত-গীতা। এই তিনটা হচ্ছে প্রস্থানত্রয়ী, মানে বেদকে বোঝার জন্য এই তিনটে রাস্তা। রাইট। এবং এর মধ্যে এই তিনটের মধ্যে একটা কমনালিটি আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো কিনা আজকে যাই না, মানে অতটা ডিপে ঢুকবো কিনা, বাট ঠিক আছে চলো আমরা এগোই। তারপরে এটা হলো প্রস্থানত্রয়ী। এবার এই মেজর উপনিষদগুলো মোটামুটি 700 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দে লেখা হয়েছে, অর্থাৎ 800 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বেদ লেখা হয়ে গেছে, 700 থেকে 500-র মধ্যে মেজর উপনিষদ লেখা হয়েছে। ব্রহ্মসূত্র ওই 500 BC-র কাছাকাছি ব্রহ্মসূত্র লেখা হয়েছে বলে মনে করা হয়, এবং পরে সেটার ব্রহ্মসূত্রের ভাষ্যটা শঙ্করাচার্য অনেক পরে লিখেছেন বটে। তাহলে মোটামুটি 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বেদ এবং প্রস্থানত্রয়ী তৈরি এই ধর্মের। কিন্তু সেখানে শেষ হয়ে যায়নি, কারণ এবার এই জিনিসটাকে যে আচ্ছা ঈশ্বর তো থাকেনি সব ধর্মে, সে রূপ কি, হ্যাঁ, তাকে বোঝার পদ্ধতি কি, সেটা নিয়ে একটা তর্ক বিতর্কের একটা দীর্ঘ পরম্পরা এ ধর্মে এবং এই দেশে রয়েছে। তো সেটাকে বিভিন্নভাবে দেখবার জন্যে 6টা দর্শন বেরিয়েছে। 6টা দর্শন, ষট দর্শন, অনেকেই জানেন। কি দর্শন? ন্যায়, সেটা একভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে। ন্যায় এবং সাংখ্য মোটামুটি ন্যায় এবং বৈশেষিক, এই দুটো মোটামুটি একভাবে দেখার চেষ্টা করে, এই জন্য এই দুটোকে একসাথে রাখা হয়। সাংখ্য এবং যোগ দুটো মোটামুটি একভাবে দেখার চেষ্টা করে, যদিও সাংখ্য একটা অ্যাথিস্ট ফিলোসফি আর যোগ পুরোপুরিভাবে থিস্ট ফিলোসফি। এবার এখানে একটু বলে দিই, আমরা আগেও বোধহয় এটা নিয়ে কথা বলেছিলাম যে অ্যাথিস্ট মানে ঈশ্বরের প্রেজেন্সে বিশ্বাস করা, ঈশ্বর মানে সুপার ন্যাচারাল গড, তার প্রেজেন্সে বিশ্বাস করা বা না করা। এটা কিন্তু আস্তিক এবং নাস্তিক নয়। কারেক্ট। হ্যাঁ, নাস্তিক মানে হচ্ছে যে বেদে বিশ্বাস করে না, ওই বেদ প্রমাণ বললাম, যারা বেদ প্রমাণ বিশ্বাস করে না সেই দর্শনগুলো বা সেই ভাবনাগুলোকে বলা হয় নাস্তিক। যেমন চারবাক, যেমন বৌদ্ধ, যেমন জৈন, এই তিনটে হচ্ছে নাস্তিক দর্শন। কিন্তু এই ষট দর্শন যেগুলো, সেগুলো কিন্তু আস্তিক দর্শন, সবাই বেদ প্রমাণ বিশ্বাস করে, এবং তার বেসিসে সাংখ্য দর্শন একটি বিশেষ করে এবং পূর্ব মীমাংসা, এই দুটো মনে করে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। এই জগৎ সংসারের বাইরে কোনো ঈশ্বরের অস্তিত্ব নেই, সেটা তারা তর্ক দিয়ে মানে প্রমাণ করে। তাহলে থিজম অ্যাথিজম, আস্তিক নাস্তিক আলাদা হয়ে গেল। তো সাংখ্য একই রকমের যুক্তি,
সাংখ্যে একই ধরনের যুক্তি ব্যবহার করে ওরা বলেছে ঈশ্বরের অস্তিত্ব নেই, আর যোগে ঈশ্বর কী করে ঈশ্বর কী করে পেতে হয় বা বুঝতে হয় সেটার জন্য পুরো যোগ মানে কিন্তু আসন নয়। না একেবারেই নয়, মানে এটা অনেকেরই ভুল ভাবনা আছে। আমরা বেসিকগুলো বলছি, অনেকটা আপনারা অনেকে জানেন, কিন্তু সবার জন্য যেহেতু বলছি আর কি। হ্যাঁ, তাই মানে সিম্পলভাবে বলতে গেলে এই যে জ্ঞান যোগ, কর্মযোগ, এই পুরো যোগগুলো বলা হয়, এগুলো একটা ফিলোসফি, হ্যাঁ, একটা নিজস্ব ফিলোসফি আছে, এবং সেটা খুব ডিপ। হ্যাঁ। তারপর আসছে পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসার মধ্যে প্রচুর রিচুয়ালস আছে। পূর্ব মীমাংসা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, কিন্তু যত রকমের যজ্ঞ কর্মকাণ্ড সব রয়েছে পূর্ব মীমাংসায়। আর উত্তর মীমাংসা সেটা হচ্ছে অদ্বৈত দর্শন, যেটা আরও ডিটেলে এসছে ব্রহ্মসূত্রে। হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস বলে দিই, সেটা হলো অদ্বৈত দর্শনের যে বেসিক, হ্যাঁ অদ্বৈতকে যদি আমরা একটা বেসিক দর্শন হিসাবে চিহ্নিত করি, তাহলে সেখানে অনেকগুলো দর্শনই অদ্বৈতের কথা একটু অন্য পার্সপেক্টিভ থেকে বলে। অনেকগুলো দর্শন বলে, যেমন সাংখ্য বলে, যোগ বলে। ঠিকই। এবার তো এগুলো ভাগবদ্গীতা মোটামুটি বলা হয় ঐতিহাসিকভাবে যতটুকু প্রমাণ পাওয়া গেছে 300 খ্রিস্টপূর্বাব্দে ভাগবদ্গীতা লেখা হয়। আমরা আগেও এতে আলোচনা করেছিলাম যে প্রথম লিখিত মহাভারত প্রথম খ্রিস্টাব্দের আগে পাওয়া যায়নি। মনে করা হয় যে গীতাটা মহাভারতের অংশ, তার মানে নিশ্চয়ই মহাভারতটা ওই সময় কোনো একটা ফর্মে ছিল যেটা হয়তো হারিয়ে গেছে। যতটুকু ঐতিহাসিকভাবে পাওয়া যাচ্ছে খ্রিস্টপূর্বাব্দ 300 শতকের আগে এটা ছিল না ভাগবদ্গীতা। এবার সেখানে শেষ হয়ে যায়নি ভাগবদ্গীতায়, কারণ আরও অনেক দর্শন লেখা হয়েছে। এই 6টা দর্শনে মানুষজন নিশ্চিত হয়নি যে না, সমস্ত যুক্তি তোমরা পেরে উঠছো না। তো অন্যান্য দর্শন আরও বেরিয়েছে, যেমন বিশিষ্ট অদ্বৈত আছে, হ্যাঁ, দ্বৈত দর্শন আছে একটা। দ্বৈত দর্শন অবশ্যই আছে। দ্বৈত দর্শন হচ্ছে যে ঈশ্বর এবং আমি আলাদা, ঈশ্বর এবং জগৎ আলাদা, এটা একটা আছে। এটা কিন্তু মূল দর্শনের পার্ট নয়। হিন্দু ধর্মের বা বৈদিক ধর্মের যে মূল দর্শন 6টা দর্শনের পার্ট নয়। এটা করেছিলেন হলো, ওনার নামটা আমি জাস্ট ভুলে যাচ্ছি, দ্বৈত দর্শন। এটা সম্ভবত শঙ্করাচার্যের 150 বছর পর বা পরম সময়ই হবে। হ্যাঁ, অন্য দর্শনগুলো যেগুলো এসছে এগুলো তারপরেই এসছে। কে জানি করেছেন, আমি নামটা আমার এই মুহূর্তে আমরা দেখে আবার বলে দিচ্ছি। এবার এগুলো এসছে, তারপর এসছে পুরাণ মোটামুটিভাবে ওই 200 BC থেকে 1000 খ্রিস্টাব্দ অব্দি লেখা হয়েছে পুরাণ। মানে যেখানে, এবার আগেই বলে দিচ্ছি এখানে, যে যত দেবতার আমরা মূর্তি দেখছি, মন্দির দেখছি, যা চলছে সবের বেসিস কিন্তু পুরাণ। কারণ উপনিষদে বা বেদে যে সমস্ত দৈব, মানে আমরা দেবতাই যদি বলি সে অর্থে, তাদের কোনো মন্দির নেই, তাদের পুজো করার কোনো পদ্ধতি নেই, এবং তাদের পুজো করার কোনো কথাও লেখা নেই। যজ্ঞ আছে শুধুমাত্র মূর্তি ছাড়াই, এবং আইডল ওয়ার্শিপ বা মূর্তি পুজোকে রীতিমতো মানে একেবারেই ওটাকে পছন্দ করা হয়নি। পুরাণেরও প্রথম দিকের পুরাণে কিন্তু এটাই ছিল, ঠিক আছে? হ্যাঁ, পরের দিকে পুরাণে এসে দেবদেবতা তৈরি হয়। ওই 1000 খ্রিস্টাব্দ বললাম, তাহলে পরের দিকের পুরাণগুলোতে দেবদেবতা এবং মন্দির ইত্যাদি তৈরি হয়। অদ্বৈত বেদান্তের যে মানে ব্রহ্মসূত্র ভাষ্য ইত্যাদি শ্রী শঙ্করাচার্য করেছেন 700 to 800 AD খ্রিস্টাব্দে। এবং তারপর ভক্তি আন্দোলনের তো অনেকই পরে হয়েছে, মানে 800 to 1800 মানে অবধি ভক্তি আন্দোলন চলেছে। কবির, মীরাবাই থেকে শুরু করে আরও প্রচুর ভক্তি আন্দোলন। এই হচ্ছে মোটামুটিভাবে ইতিহাসটা। এই সব কিছু মিলে এবার এই বৈদিক ধর্মটা। একটা জিনিস শুধু বলে দিই, সেটা হলো আমার বিশ্বাস এবং ভাবনাটা বলে দিই। সেটা হলো, আমি পার্সোনালি পুরাণে বিশ্বাস করি না। মানে পুরাণে বিশ্বাস করি না বলতে, বিশ্বাস করি না বলাটা তো ভুল হবে, ওটা তো অলরেডি ইজ দেয়ার। মানে পুরাণের কথাগুলোকে দৈবভাবে দেখি না বলতে পারিস।
আমার জন্য আমার ভাবটা হলো আমি অদ্বৈতেরই স্টুডেন্ট এবং অদ্বৈতেরই স্টুডেন্ট থাকবো, কিন্তু এখানে একটা অদ্ভুত মজা আছে। অদ্বৈত কিন্তু কোনোদিনই, অদ্বৈতবাদ বা যে কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস বা স্পিরিচুয়াল আইডিয়া কোনোদিন অন্য বিশ্বাসকে ছোট করে দেখে না, না একেবারেই না। এবং যারা মূর্তিতে বিশ্বাস করেন, যাদের কাছে এই মুহূর্তে ঈশ্বরকে ডাকলে তার কাছ থেকে কিছু পাওয়ার আশা তিনি করেন, তার বিশ্বাসটাও সঠিক বিশ্বাস, হ্যাঁ, এবং সেই কারো বিশ্বাসকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং অনেক দার্শনিকের মতে, মানে স্ট্রংগেস্ট দার্শনিকসদের মতে, যে তারা কিন্তু বলে যে কোনো রাস্তাতেই হোক তুমি আলটিমেটলি যেখানে পৌঁছাবে সেটা হলো ইনসাইড ইউ, হ্যাঁ, অ্যান্ড ইউ উইল কানেক্ট টু দ্য ফাইনাল। এটা তো একেবারে তোর বেদেই রয়েছে। বেদের একটি বিখ্যাত শ্লোক যে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, মানে সত্যি একটাই, আলটিমেট রিয়েলিটি। সত্যি মানে হচ্ছে আলটিমেট রিয়েলিটি একটাই। বিপ্রা বহুধা বদন্তি মানে যারা ওয়াইজ ম্যান, বিপ্রজন, বিজ্ঞজন, তারা বিভিন্ন পথে সেটা কিভাবে পৌঁছতে হয় সেই সত্যিটা অবধি তার রাস্তা বলে থাকেন। তো একম সৎ বিপ্রা বহুধা বদন্তি একেবারে ঋগ্বেদের কথা, প্রথম কথা। কাজেই অবিশ্বাস করার জায়গা নেই। তবে হ্যাঁ, যেটা বিবেকানন্দও বলেছেন যে শ্রুতি আর স্মৃতি দুটো আলাদা জিনিস। শ্রুতি কি, এটা একটু আমরা এখানেই আলোচনা করিনি তাহলে অরুণাভ। শ্রুতি মানে প্রাথমিকভাবে তো সবাই বলে যেটা শোনা হয়েছে, শুনে শুনে যেটা চলে, কিন্তু এটা কিন্তু শ্রুতির ডেফিনেশন ঠিক নয়। বেদকে বলা হয় শ্রুতি, উপনিষদও শ্রুতি। শ্রুতি মানে যা শোনা গেছে, অর্থাৎ যারা নিজেরা সাধনা করেছেন তারা যেটা, মানে শোনাটাকে এখানে শুধুমাত্র কানে ফিজিক্যাল শোনা নয়, যেটা তারা বুঝতে পেরেছেন, রিভিলেশন, হ্যাঁ, তার যেটা তারা মানে বুঝতে পেরেছেন, যেটা তাদের মধ্যে রিভিলড হয়েছে, যে এই সত্যের রূপটা বা সত্যটা যেটা তারা বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে শ্রুতি। হোয়াট কেম ফ্রম উইদিন বাই ডুইং দিস, সেটা শ্রুতি। এবং সেটাকে তারপরে শ্রুতি ওটা বলে বলে গুরু এবং শিষ্যের মধ্যে ওটা চালনা করা হয়ে মানে এগিয়েছে। স্মৃতি হচ্ছে যেটা শুনে শুনে চলে এসছে, যেটা আমরা শুনেছি এবং মনে রেখেছি, শুনে শুনে যেটা মনে রেখেছি সেটা হচ্ছে স্মৃতি। তো পুরাণ মূলত স্মৃতি, মনুস্মৃতি ইত্যাদি স্মৃতি। এবং বিবেকানন্দই বলেছেন যে স্মৃতি এবং শ্রুতির মধ্যে যদি কখনো বিরোধ হয় তখন সবসময় শ্রুতিতে আমাদের প্রায়োরিটি, হ্যাঁ, ফিরে যেতে হবে। শ্রুতি হচ্ছে প্রায়োরিটি, কারণ ওটা শোনা গেছে ভেতর থেকে। হ্যাঁ, একটা জিনিস খুবই সত্যি, আমরা আরও ডিটেলে এই নিয়ে আলোচনা করবই, বাট ওই সমস্ত কিছু আলটিমেটলি লিড করে টুয়ার্ডস ইয়োর ইন্টারনাল কনসিয়াসনেস, এটা তো নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা যত আলোচনা এগোবো আমরা ওই দিকেই এগোবো। হ্যাঁ হ্যাঁ, একদমই। এবার আমরা বেদে ঢুকে যাই। বেদে তাহলে ঢুকি যে বেদটা কি। বেদ থেকে শুরু করলাম। 4টে বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এর মধ্যে যজুর্বেদটা আবার দুরকম, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। কেন আলাদা? কারণ এটার গল্পটা হচ্ছে যে কৃষ্ণদ্বৈপায়ন যাজ্ঞবল্ক্যকে বলেছিলেন, কিন্তু যাজ্ঞবল্ক্যকে সেটা ফিরিয়ে দিতে হয় বেদের জ্ঞানটা। পরে যাজ্ঞবল্ক্য নিজে আলাদা করে আবিষ্কার করেছেন। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে দুজনের মধ্যে একটু বিরোধ ছিল কিছু কিছু মাইনিউট পয়েন্টসে, সেই কারণে শুক্ল যজুর্বেদটা যাজ্ঞবল্ক্যের আর কৃষ্ণ যজুর্বেদটা মানে কালো আর সাদা, এই আর কি। তো নর্থ ইন্ডিয়াতে শুক্ল যজুর্বেদটা বেশি মানা হয়, উত্তর ভারতে। দক্ষিণ ভারতে কৃষ্ণ যজুর্বেদটা বেশি মানা হয়। এবার বেদের ব্যাপারে কিছু কিছু জিনিস আমরা বলি, যে বেদকে বলা হয় প্রথমত এটা হচ্ছে অনাদি, এটার কোনো বিগিনিং নেই, অনাদি বেদ। কি করে সম্ভব? একটা বই লেখা হয়েছে, অনাদি তো হতে পারে না, এটা কোনোদিনও ছিল, মানে হঠাৎ করে এসছে কেমন করে? অনাদি মানে স্পেসিফিক্যালি যদি বলতে হয়, যার কোনো আদি নেই, যার কোনো অন্ত নেই, না যার কোনো আদি নেই, আদি নেই, যার কোনো সোর্স নেই, যার কোনো সোর্স নেই। এবার এটা যেভাবে ডিফাইন করা হচ্ছে সেটাই বলে দিই আমরা একেবারে। ধরা যাক E = mc²। E = mc², যারা আপনারা একটুও ফিজিক্স পড়েছি আমরা জানি যে বেসিক্যালি কি বলে, যে যখন কোনো ভর এনার্জিতে কনভার্টেড হয় তখন
এই ধরুন 1 গ্রাম ভর এনার্জিতে কনভার্টেড হলে কতটা এনার্জি তৈরি হবে, এটা হচ্ছে ফর্মুলাটা, রিলেটিভিটির ফর্মুলা, যে ভর এবং এর এটা। কারণ তার আগে সবাই মনে করতো যে ভর এবং এনার্জি, মাস অ্যান্ড এনার্জি আর ডিফারেন্ট। আইনস্টাইন এসে বলে না, দুটোই এক, কনভার্টেবল, একটা আরেকটাতে কনভার্টেবল হলে পরে কী হবে। তো E=mc² কিন্তু একটি অনাদি সত্য, কারণ আইনস্টাইন যতদিন বলেছেন তার আগেও E=mc² ছিল। কারেক্ট। ভর যখন এনার্জিতে কনভার্টেড হতো অতটা এনার্জিই তৈরি হতো, কম বেশি হতো না। হ্যাঁ, নতুন করে হয়নি। হ্যাঁ, মানে ওই যেটা আমরা মজা করে বলি যে নিউটন যেদিন দেখলেন যে গ্র্যাভিটি আবিষ্কার করলেন, তার আগে তো আপেলরা উড়ে যেত না আকাশে, পড়তো, এবং অতটুকু বেগেই পড়তো। ছোটবেলা যেমন আমি জানতাম যে শাহজাহানের আগে ঘোড়া ডাকতো না, শাহজাহান বলছি, শেরশাহর আগে শেরশাহ ঘোড়ার ডাক প্রচলন করেছেন। এটা আমার মনে হয় অনেকেরই এই ভাবনাটা এসছে। হ্যাঁ, ঠিকই। তো এইটাই অ্যাকচুয়ালি অনাদি, এটাই ওনারা বোঝাতে চেয়েছেন যে অনাদি মানে হচ্ছে এই জ্ঞানটা অলরেডি ইটস ট্রুথ, যেটা এখন রিভিল হলো শ্রুতি, মানে সাধনার মাধ্যমে ঋষিরা বুঝতে পারলেন এটাকে। তো এর যেমন ধরো যাক গায়ত্রী মন্ত্র, ওম ভূর্ভুবস্সা, যে গায়ত্রী মন্ত্রটা, এটা বিশ্বামিত্রের মন্ত্র, তাহলে অনাদি হয় কেমন করে? এবং অপৌরুষেয় বল, যে এটা কোনো পুরুষের লেখা নয়, তো অপৌরুষ এবং অনাদি হয় কী করে? আরে ওটা ছিলই, ওটা ভেতরে রিভিল হয়েছে শুধু, ওটা বিশ্বামিত্র জাস্ট বুঝলেন যে আচ্ছা এটা, এই কারণে এটা অনাদি এবং অনাদি, অপৌরুষেয় হলো। এবার প্রত্যেকটা বেদের 4টে পার্ট আছে, স্ট্রাকচারালি আগে বলি, তারপর আমরা বেসিকে মানে কনসেপ্টুয়ালে ঢুকবো। 4টে পার্ট। প্রথম পার্টটা হচ্ছে সংহিতা, ঋগ্বেদ সংহিতা, অনেকেই শুনেছেন। সংহিতাটা বেসিক্যালি স্তুতি মন্ত্র বলতে পারেন, যে পুজো মানে যজ্ঞের মন্ত্র, এগুলো হচ্ছে ইনভোকেশন, সেখানে সংহিতা। তারপরেরটা হচ্ছে ব্রাহ্মণ, বেদের পার্ট, বেদের ঋগ্বেদ ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে কি? যে ওই যে যজ্ঞটা হবে এই মন্ত্রগুলো পড়ে কী করে করতে হবে, প্রসেসটা ম্যানুয়াল হিসেবে, এই দুটোকে বলা হয় বেদের কর্মকাণ্ড। তারপরে চলে আসছে আরণ্যক, যে এটার সিম্বলিক মিনিং কী, এই যে মন্ত্র হলো এবং যজ্ঞ হলো, এই যে লিখলাম আমরা ওপরে, তার মানে কি, মানে হচ্ছে আরণ্যকে। এবং তারপর বেদান্ত, যেটাকে উপনিষদও বলছি আমরা, সেটা হচ্ছে এর দার্শনিক মানে কি, স্পিরিচুয়াল মানে কি, আধ্যাত্মিক অর্থ কী। তো প্রতিটা বেদেরই প্রথম সংহিতা, তারপরে ব্রাহ্মণ, তারপরে আরণ্যক, তারপরে বেদান্ত বা উপনিষদ। তো ঋগ্বেদে যেমন ঋগ্বেদ সংহিতায় 1028টা মতো শ্লোক রয়েছে, বড় বড়, কিন্তু ঋগ্বেদ সবচেয়ে বড় কিন্তু আমাদের এর মধ্যে। যজুর্বেদেও 1875টা, সামবেদেও তাই। এবং বেদের ক্ষেত্রে বলা হয় যে বেদের অধ্যয়ন এবং পরায়ণ, মানে বেদ পড়া, এই উচ্চারণ, এই দুটোই ইম্পর্ট্যান্ট, দুটোকেই ইম্পর্ট্যান্ট বলে মনে করা হয়। আচ্ছা, বেশ হলো। তো এবার আমরা একটু কনসেপ্টে ঢুকি, কোন বেদে কী কনসেপচুয়ালি আছে। প্রথমত যেটা বলছিল অরুণাভ, যে বেদে যে সমস্ত দেবদেবতারা রয়েছেন খুবই কম সংখ্যক, তাদের কিন্তু পুজো করা হয় না, তাদের কোনো মূর্তি নেই, তাদের কোনো মন্দির নেই, আজকের দিনে তাদের কারোর পুজো হয় না। ইন্দ্র তাদের মধ্যে এক অন্যতম। ইন্দ্র, রুদ্রকে যদিও শিবের রূপ বলা হয়, কিন্তু ব্রহ্মা, অগ্নি, বরুণ, এই সমস্তগুলো রয়েছে। তো আমরা ঋগ্বেদের একেবারে প্রথমটা দিয়ে শুরু করি। ঋগ্বেদের প্রথম শ্লোক, অগ্নিমিদে পুরোহিতম যজ্ঞস্য দেবামৃত্যবীজম হোতারাম রত্নধাতবম, মানে হে অগ্নি, তোমাকে পুজো করছি আমরা, তোমার আহুতি দিচ্ছি তোমাকে, কারণ তুমি সমস্ত ডিভাইন ওয়েলথ, সমস্ত জ্ঞানের তুমি হচ্ছ দেবতা, উৎস। তো এটা স্বাভাবিকভাবে বলে অগ্নিদেবতা, ফায়ার ওয়ার্শিপার মনে হচ্ছে, কিন্তু বলছে যে অগ্নি অ্যাকচুয়ালি মেটাফর, এবং লাইট হচ্ছে আমার ভেতরে এনলাইটেনমেন্টের লাইট, যে আমরা যেভাবে এনলাইটেন হই সেটা হচ্ছে অগ্নি।
তো যা আমরা পাবো এই পৃথিবীতে সেটা আমাদের জ্ঞানের দ্বারা, জ্ঞানের অগ্নিতে আমাদের সমস্ত কিছু পেতে হবে। কাজেই ওই যে শিখাটা, অন্ধকার মানে কি, অন্ধকার মানে তো হচ্ছে কিচ্ছু জানি না, অগ্নি মানে একটু একটু করে ওই লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেলের মধ্যে একটু একটু করে আমাদের মধ্যে আলো প্রকাশ পাচ্ছে, জ্ঞানের আলো। তো জ্ঞানের আলোর কাছে আমরা সবাই প্রথমেই নিজেদের মাথা নিচু করে নিচ্ছি যে আপনি সব দেবেন আমাদেরকে, জ্ঞানের আলোটা জ্বালাতে হবে, এই হচ্ছে কথা। বেসিক্যালি এটাই কথা, যে জ্ঞানের আলোটা জ্বালাতে হবে, কারণ ওখান থেকে ছাড়া আর কিছু পাবো না। আরেকটা অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে যে এই মন্ত্রগুলোর, শ্লোকগুলোর বলছে যে শ্লোকগুলোর কি মানে সেটা বেদে বলছে যে যার যেটা মনে হয় সেটাই ওটার মানে। এটা তো খুব সিম্পল, মানে এটা আসলে এটাই তো সত্যি। কারণ ধর আজকে আমি যদি ধর 10 জনের সঙ্গে কথা বললাম, এবং 10 জন মানুষ তারা হয়তো কোনো একটা সমস্যা আছে, আমি তার সমস্যার একটা সলিউশন দিলাম। 10টা মানুষ এই সলিউশনটাকে 10ভাবে ইন্টারপ্রেট করবে। কীভাবে, কেন ইন্টারপ্রেট করবে? কারণ তার আধ্যাত্মিক ভাবনা বলতে কিন্তু আমি ঈশ্বর ভাবনা বলছি না, এটা পরে এই নিয়ে কথা বলবো। তার ইন্টারনাল আধ্যাত্ম যতটা ডেভেলপড হবে, সে তত ভালোভাবে কনসেপ্টটা বুঝতে পারবে। এবার এখানেও কিন্তু তাই বলেছে যে তুমি তোমার আধ্যাত্মের কোন পর্যায়ে আছো সেই অনুযায়ী এটার আন্ডারস্ট্যান্ডিং হবে তোমার। হ্যাঁ, ওই জ্ঞানের আলো কতটা জ্বলেছে তোমার ভেতরে, একদম এটাতেই। আরেকটাও মানে ওই যারা বলেন সবসময় মন্ত্রোচ্চারণ নিয়ে আজকাল অনেকে ভিডিও করে বসছে, বেদেই লেখা আছে যে শুধুমাত্র মন্ত্রোচ্চারণে কিচ্ছু হয় না, কিছুই হয় না শুধুমাত্র মন্ত্রোচ্চারণে, যদি না, কারণ মন্ত্রটা বারবার শুনতে হবে এবং পড়তে হবে। তার একটাই কারণ, মন্ত্রটা বারবার শুনলে এবং ওটা নিয়ে ভাবনা হবে, এবং সেই ভাবনাটাও জ্ঞানের আলো বিকাশ হবে, এবং তাতে মানুষ বুঝতে পারবে কি বলতে চাইছে। হ্যাঁ, দেখ, একটা শ্লোক সে বারবার বলে অনেকেই, গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতার যত শ্লোক আছে তার মধ্যে একটা শ্লোক নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন, তাই তো? এবার যে মানে অনেক শ্লোক আছে এরকম, তার মধ্যে স্বামী বিবেকানন্দের বেশ কিছু প্রিয় শ্লোক আছে। উনি এক কিছু শ্লোক নিয়ে কিছু ইন্টারপ্রিটেশন দিয়েছেন, পরবর্তী এসে মানুষ অন্যান্য ইন্টারপ্রিটেশন দিয়েছে। কিন্তু যতবার তারা এটা মানে ওই শ্লোকটা পড়েছে, ততবারই তো স্বাভাবিক ব্যাপার একটা অন্য মানে, সেই ভেতরে উচ্চারণের মধ্যে অন্য একটা মানে ক্রিয়েট হতে পারে তার। তো একটা কবিতা পড়লে হয় না, একদম কবিতাটা 10 বছর আগে পড়েছি, একটা মানে দেখা গেছে, এখন পড়ে আরেকটু তো আমার ম্যাচুরিটি দিয়ে আমি বুঝতে পারছি ওটার মানে আলাদা কিছু। দেখ, আমারও পরানো যা চায় এই গানটা ছোটবেলা থেকে আমরা শুনছি, বাট প্রেমে পড়ার পর এই গানটা যেরকম লেগেছে মানুষের, তার আগে অবধি মনে হয়নি ও এই গানটা এরকম নাকি। এটাই তো স্বাভাবিক ব্যাপার। পরানো যা যায় তো মানে ওটার মধ্যে তো তাও রোম্যান্স আছে, রোম্যান্সই আছে, আমি বলছি। হ্যাঁ, আমার তো ওই গানটা দারুণ লাগে, মমচিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই। ক্লাস 5-6 থেকে বাচ্চারা এ তো নাচতেই হবে মমচিত্তে, কিন্তু শুনলে পরে এখন ওটার মানে বদলে গেছে। হ্যাঁ অবশ্যই তাই। হ্যাঁ, তো ওইভাবে এগোতে হবে আর কি। আরেকটা মহা মুশকিল, মানে মহা অদ্ভুত কথা, বেদ আমাদের মূল ধর্মগ্রন্থ, সেখানে পরিষ্কার লেখা আছে বেদে বিশ্বাস করাটা জরুরি নয়। বেদে বিশ্বাস করাটা জীবনের জন্যে আদৌ জরুরি নয়। তুমি বেদে বিশ্বাস না করেও জীবন কাটাতে পারো। হ্যাঁ, আদৌ, হ্যাঁ, একেবারেই প্রেসক্রাইব করে না কখনোই যে এটা বিশ্বাস না করলে তোমার একটা কিছু একটা হয়ে যাবে। এটা আমার মনে হয় এটার মধ্যে একটা হালকা শয়তানি আছে। কীরকম? আমার মনে হয় যে দেখ, মানুষ তো রিয়েলাইজেশনের ফসল, মানুষ উপলব্ধির ফসল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যত দিন যায় মানুষের মধ্যে জিজ্ঞাসা বাড়তে থাকে, তো একটা না একটা পয়েন্টে তো জিজ্ঞেস করবি, আমি না বুঝতে চাই ব্যাপারটা কি প্রকৃতির, বেদ পড়ো, অসুবিধা নেই, পড়তেই পারো, কিন্তু বিশ্বাস করতেই হবে, বিশ্বাস করতে হবে কোনো কথা নেই। হ্যাঁ, কারণ যেখানে ওটা লিখে দিয়েছে যে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, সত্য একটাই, তুমি যতভাবে যেভাবেই পৌঁছাও, এটা লিখে দিয়েছে বেদে বলেই তারপরে বিভিন্ন লোক বিভিন্ন দর্শনে ডেভেলপ করতে পেরেছে, এখনো করে যাচ্ছে ওটাকে। কারণ বেদেটাই তো বলে যে নলেজের কোনো লিমিট নেই, এটার এফার্ট মানে সারা জীবন ধরে তুমি চেষ্টা করে যাও, শুধু কখনোই শেষ সত্যতে পৌঁছানো যাবে না। একদম জেনে গেছি আমি, না ফুল
পেচান লিয়া, এটা এটা নেই, হবে না, কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না, হতে পারে না। হ্যাঁ, মানে ষড়দর্শনের সমস্ত সাধনা হিমালয়ে গিয়ে সমস্ত হয়ে গেল, সেও বলবে না পুরোটা বুঝতে পারিনি। হ্যাঁ, সেও তাকে শিকারই বলবে, সেও তাকে খুঁজে চলছে, কিউরিয়াস মানুষ হিসাবেই সে ভাববে আচ্ছা এইটা অবধি পৌঁছালাম, এরপর। হ্যাঁ, আমার এটা তো মানে আমার এটা খুব সায়েন্টিফিক টেম্পারমেন্ট মনে হয় এটাকে, একদম। মানে আইনস্টাইন ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার বলে তারপরে রিটায়ার্ড লাইফ লিড করছিলেন থোড়ি, না, উনি তো জীবনের শেষ দিন পর্যন্ত উনি কাজই করে গেছেন, যে না পুরোটা বোধহয় জানতে পারিনি, আরও কিছু জানার আছে। হ্যাঁ, তো এই জন্যই, হ্যাঁ, তো এইটা বেদ বলে দিচ্ছে, বলে দিচ্ছে এসব কথা। হলো, তো ঋগ্বেদের কিছু কিছু জিনিস আমরা বলি, তারপর আমরা উপনিষদে তো ঢুকতে হবে। একটা আমরা আগের দিনই আলোচনা করেছিলাম নাসিদিয়া সূক্ত, যেটাকে হিম অফ ক্রিয়েশন বলে, যে কোথা থেকে এলো সমস্ত কিছু, কে তৈরি করলো, কে দেখেছে কিভাবে হয়েছে। তারপরে লাস্টে বলে যাচ্ছে ঋষিমুনিরা জানে কি না, তারা তো সবাই ক্রিয়েশনের পরে এসছে, ওরা জানে না। তাহলে ভগবানরা জানে কি, এই যে আমরা ইন্দ্র, বরুণ, রুদ্র সবার সাধনা করছি বা যত যজ্ঞ করছি, এরা কি জানে? তারপর বলে না, এরাদের তো জানার চান্স কম, কারণ এরাও ক্রিয়েশনের পরে এসছে, কাজে এরা জানতেও পারে কিন্তু শিওর না। বলে তাহলে কি যে মানে ক্রিয়েশনের সময়ে যে ছিল মানে সুপ্রিম, সে কি জানে? তাহলে বলে হ্যাঁ, জানতেও পারে, নাও জানতে পারে, এরকম জায়গায় ছেড়ে দিয়েছে, জানতেও পারে, নাও জানতে পারে সে, কারণ সে যদি নির্গুণ হয়, যেখানে আমরা ঢুকছি ধীরে ধীরে, তাহলে তো তার জানার কথা নয়, তার তো কনসিয়াসনেস নেই। কারেক্ট। একটা জিনিস আপনাদের একটু বলে দিই, যারা হিন্দু দর্শনের আর একটু ডিপার লেভেলে আছেন, আমরা কিন্তু অনেক কথা খুব সারফেস লেভেলে বলছি বিকজ, বা অনেক গভীরে ঢুকছি না, তার কারণ হলো আমরা এটা আস্তে আস্তে করতে চাই, একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে চাই। এই কারণে এখন কিছু কথা কিন্তু মনে হতে পারে একটু উপর ভাষা আলোচনা, অনেকে লিখেছেন এটা, কারণটা একটু বলে দিই। ডিপে ঢুকলে আপনাদের জন্য হয়তো রিলেটেবল হবে, কিন্তু আরও 10টা মানুষের সঙ্গে নাও হতে পারে। হ্যাঁ, আমরা তারপরে এগুলো নিয়ে আলাদা করে করব, ছটা দর্শন নিয়ে আলাদা করে আমরা নিশ্চয়ই করব, কিন্তু একটা আইডিয়াটা তো বেসিক ওখান থেকে তো শুরু করি, সবাই যাতে এক জায়গায় চলে আসি, তারপরে আমরা ভেতরে ঢুকতে চাই। তো নাসিদিয়া সূক্ত শেষ করলাম আমরা, যে মানে বেসিক আইডিয়াটা বললাম। তারপর হচ্ছে ঋগ্বেদের মধ্যেই রয়েছে আমাদের গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্রের মেইনটা কি, ভূর্ভুবস্বত মানে স্কাই, আর্থ এবং স্পেস, এই তিনটাকে মানে স্তুতি করে বলা হচ্ছে যে মে দ্য লাইট ইলুমিনেট আওয়ার ইন্টেলেক্ট। কিন্তু ইন্টেলেক্ট আমার না, মে দ্য লাইট ইলুমিনেট আওয়ার ইন্টেলেক্ট, মানে আমার জ্ঞানের আলোয় আমি আরও উজ্জ্বল হই, এটাই চাওয়া, শুধুমাত্র এটাই চাওয়া, অ্যাকচুয়ালি এটাই চাওয়া, আর কিছু চাওয়া নেই। তো উপনিষদগুলো বলে আমরা আরেকটা জায়গায় ঢুকছি, সেটা হচ্ছে যে বেদের, শুধু তো ঋগ্বেদ নিয়ে কথা বললাম না, এই সামবেদ যজুর্বেদের কথা বলছি। ঋগ্বেদে মানে বেদে কিন্তু রিপিটেশন আছে। ঋগ্বেদের অনেক কথা এখানেও আছে, যজুর্বেদে, সামবেদেও আছে, ইত্যাদিতেও আছে। ঋগ্বেদের থেকে যেই উপনিষদগুলো উঠে আসে, আয়ত্রেয় উপনিষদ উঠে আসে, কৌশিতাকি উপনিষদ এবং সাংখ্যায়ন উপনিষদ, এটা ঋগ্বেদের থেকে আসে। যজুর্বেদের বলেইছিলাম যে যজুর্বেদ কিন্তু আবার প্রোজে লেখা, গদ্য ভাষায় লেখা, এবং যজুর্বেদ থেকে যেইগুলো উঠে আসে সেটা হচ্ছে কৃষ্ণা যজুর্বেদ থেকে তোর তাইত্রেয় উপনিষদ এবং শ্বেতাশ্বর উপনিষদ, আর শুক্ল যজুর্বেদ থেকে উঠে আসে ঈশা উপনিষদ এবং বৃহদারণ্যক উপনিষদ। দুটোই খুবই ইম্পর্টেন্ট উপনিষদ এগুলো। আর সামবেদ কিন্তু গান, সামবেদের নিজস্ব শ্লোক কম, সেটা হচ্ছে মিউজিক্যালি এটাকে কি করে প্রেজেন্ট করতে হয়, কাজেই মিউজিকের যে একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ভূমিকা, হ্যাঁ, সঙ্গীতে, সেটা বোঝা যাচ্ছে। বেদ একটা পুরোপুরি লেখা হয়েছে শুধুমাত্র সঙ্গীত নিয়ে। হ্যাঁ, অবশ্যই ঠিক। এবং ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে আমি সামবেদ, উনি কিন্তু আমি ঋগ্বেদ বলেননি, কারণ ভাগবত গীতা যখন আমরা আলোচনায় আসবো তখন এটা বুঝতে পারবো যে এই যে আমরা ব্রহ্ম বা এই কনসেপ্ট নিয়ে কথা বলছি, সেখানে ওটাকে ফার্স্ট পার্সন করে পুরো ব্যাপারটা করা হয়েছে। হ্যাঁ, ভগবত গীতার মজাটাই তো ওটা, ভগবত গীতা ইজ ভেরি প্র্যাকটিক্যাল, খুবই প্র্যাকটিক্যাল একটা জায়গা, এবং যেটা আমার বুঝতে অনেকটা সময় লেগেছে, বাট আমার এটা মনে হয়েছে যে আমাদের ফিলোসফিটা অ্যাকচুয়ালি
যে ফিলোসফির কথা আমরা আজকে বলছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইজ ভেরি প্র্যাকটিক্যাল। জীবনে, এই জীবনে সবাই অনেকেই জানে তো সব মায়া, তাই তো, সব মায়া, ব্রহ্মই আসল সত্য। তা আমি তাহলে কী করছি? না, আমার পয়েন্টটা হলো এই মায়াটাকে নেভিগেট করতে, এই যে মায়া বলি বা জগৎ বলি বা এই সংসার বলি বা আমাদের ডেইলি লাইফ বলি, এটাকে নেভিগেট করতে আমাদের দর্শন খুব কাজে লাগে প্র্যাকটিক্যালি। সেখানেই আমরা ঢুকবো আর কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, তো সামবেদে যেমন কৃষ্ণ বলছেন, তেমনি আমি সামবেদ এবং ডিভাইন মাদার ললিতা তিনিও বলছেন, তিনিও নাকি সামগ্রাণ প্রিয় মহিলা। এবং বেদ থেকে কিন্তু দুটো খুব ইম্পর্ট্যান্ট উপনিষদ উঠে এসছে, একটা হচ্ছে কেন উপনিষদ এবং একটা হচ্ছে ছান্দোগ্য উপনিষদ। খুবই ইম্পর্ট্যান্ট। আর অথর্ব মানে হচ্ছে অথর্ব ঋষি লিখেছিলেন সেখান থেকে, এবং অথর্ব শব্দের অর্থ হচ্ছে ওয়াইজ ম্যান, বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ। তো অথর্ববেদটা মূলত একটা পয়েন্টের পরেই মানুষ রেফার করতে পারে, তার আগে অথর্ববেদ রেফার করা যায় না। মানে অথর্ববেদে অনেক হাই লেভেলের ইন্টেলেকচুয়াল জায়গা থেকে লেখা। হ্যাঁ, তো সেখান থেকে এই আরও ইম্পর্টেন্ট দুটো মুন্ডক উপনিষদ এবং মান্ডুক্য উপনিষদ এবং প্রশ্ন উপনিষদ অথর্ববেদ থেকে উঠে আসছে। তো এবার আমরা, তুই যেটা বলছিলি পুরুষ সূক্তের কথা, ওটা খুব ইম্পর্টেন্ট। পুরুষ সূক্ত একটা খুব ইম্পর্টেন্ট সূক্ত। সেখানে কি বলছে যে, আর পুরোটা বলছি না, অমৃতম ইহা ভবতি, মানে কোনো স্বর্গ নেই, কোনো নরক নেই, এই জীবনে, এই পৃথিবীতেই তুমি ইমমর্টাল বা মানে অমৃত পেতে পারো। এই ইমমর্টালকে যদি আমরা ফিজিক্যাল ইমমর্টালিটি ভাবি তাহলে সেটা ভুল হবে। কিন্তু পরিষ্কার বলেছে অমৃতম ইহা ভবতি, এটা আর কোথাও আর কেউ বলেনি যে এইখানেই হবে, এই জীবনেই হয়ে যাবে। হ্যাঁ, এই জীবনে তুমি পেতে পারো, এই জীবনেই পেলে এই জীবনেই ইমমর্টাল হবে, পরের জীবনে ইমমর্টাল হওয়া না, এই জীবনটাই ইমমর্টাল হয়ে যাওয়া যায়। আরও যে জিনিসটা আছে সেটা হচ্ছে, শেষ হচ্ছে যেখানে ঋগ্বেদ, সেটা হচ্ছে তোর ওই সঙ্গচ্ছেদম সম্বদার্থম। সেখানে কি হচ্ছে যে সবাই যেন হারমোনিতে থাকে, সকল মানুষের মধ্যে, সকল জীবের মধ্যে যেন হারমোনি থাকে, সবার মধ্যে যেন শান্তি থাকে, সবাই এক। এই আমরা ঢুকে গেলাম, সবাই এক, এবং বলছে সবার ইন্টেনশন এবং অ্যাসপিরেশন এক হোক। এখানে আমরা ঋগ্বেদ শেষ করছে, সবার ইন্টেনশন এবং অ্যাসপিরেশন এক হোক। সর্বজনা সুখিনা ভবতু, সব মানুষ, সব জীব, সব সৃষ্টি, সবাই, সমস্ত কিছু, সবাই সুখে থাক। শুধু ইন্ডিয়া নয়, শুধু হিন্দু ধর্মের লোক বিশ্বাস করাটা কোনো ক্রাইটেরিয়াই না। হ্যাঁ, একদম। এটাই মজা লাগে আমার, যে এখানে যাকে বিশ্বাস বলা হয় বাইরে কিন্তু তাকে, বা খ্রিস্টান ধর্মের বেসিক্যালি ফেথ বলা হয়। হোয়াটস ইউর ফেথ? আর ফেথ নিয়ে জাভেদ আখতার অনেক কথা বলেছেন, অনেক কথা বলেছেন ফেথ নিয়ে। বাট এখানে আমাদের যদি আমরা দেখতে যাই, এখানে কিন্তু ফেথ কোনো জায়গায় নেই, কোনো প্রশ্নই আসে না ফেথের কথা বলেই নি কেউ। কিচ্ছুতে বিশ্বাস করতে হবে না, লজিক্যালি বের করতে চেষ্টা করো তো যে কি আসল। হ্যাঁ, লজিক্যালি তুমি নিজে বোঝো, তোমাকে কাউকে কিছু বলতে পারো, তুমি নিজে বোঝো। হ্যাঁ, গুরু থাকলে ভালো, কারণ সে একটু যদি বেশি বুঝে থাকে তাহলে তোমাকে পদ্ধতিটা বলতে পারবে, কিন্তু কাজটা আলটিমেটলি তোমারই। তো এবার এই অবধি হচ্ছে আমরা বেদের বেসিক। এবার আমরা ঢুকছি উপনিষদ, যার গুরুত্ব সবচেয়ে বেশি। এটাও শ্রুতি, যার গুরুত্ব সবচেয়ে বেশি, এবং এমন একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটার কোনো ভগবান নেই, যেটার কোনো রিচুয়াল নেই, কাউকে পুজো করতে হবে না, কিচ্ছুতে বিশ্বাস করতে হবে না, এবং কোনো ভগবান বলে কিছু নেই, স্বর্গ নরক বলে কিচ্ছু নেই। যে কারণে একে বেদান্ত বলা হয়, এই পুরো সবগুলো উপনিষদকে বেদান্ত বলা হয়। তার একটা বড় কারণ আছে, সেটা বেদের যে জ্ঞানটা, সেই জ্ঞানটা আমাদের পক্ষে বোঝা সম্ভব হয়নি, কিন্তু যারা উপনিষদ, সেই সময় উপনিষদে ওই নির্যাসটা বের করে রেখেছেন, তা আমাদের সেই কারণে ওটা এত ইম্পর্টেন্ট যে বেদের অনেক জ্ঞান এখানে একটু ইজি করে বলা হয়েছে, এই কারণে বেদান্ত বলা হয়। মানে ইজি তো নয়, মানে ওনাদের মতো, ওনাদের ভাবনা ইজি, ওনাদের জন্য ইজি। হ্যাঁ, ওই সময় তো মানে কি বলবো, মানে কি লেভেলের যে মানুষ ছিল আমরা তো কোনো আইডিয়া নেই আর কি, ওরা মানুষ কিনা কে জানে। মানুষই
মানুষই কিন্তু মানুষের আধ্যাত্মের লেভেলে এমন একটা জায়গায় যে তাকে মানে সে একটা অন্যই লেভেলে চলে গেছে। ঠিক। তো সেই আমরা এবার শ্রীন্দান্ত বিশ্বে অমৃতৎস পুত্র, এই জন্য বললে মানুষ নয়, কারণ মনুষ্য জন্মটাকে বিরাট গুরুত্ব, অমৃতের পুত্র তোমরা, এবং এইখানেই তুমি অমৃত পেয়ে যাবে। এবং তুমি সেই আলটিমেট রিয়েলিটিটা তুমি বুঝতে পারো এই জীবনে, এবং বুঝতে পারলেই তোমার ইমমর্টালিটি এসে যাবে, মোক্ষ হয়ে যাবে। আর ইমমর্টালিটি বলতে বারবার আমি বলছি, ইমমর্টালিটি বা অমৃত ডাজেন্ট মিন, বা আপনাদেরও বলছি, ডাজেন্ট মিন ফিজিক্যাল অমরত্ব, একেবারেই নয়। ইট ইজ লাইক ইউ আন্ডারস্ট্যান্ড ব্রহ্ম কী, এবং ব্রহ্মকে যখন উপলব্ধি করা হয় তখন আর মৃত্যু ম্যাটার করে না। ওই কারণে এটা অমৃতের কথা বলা হয়, কারণ তখন মৃত্যুটা শরীরে আসে না। তাহলে প্রশ্ন তো এখানে আসবে, অরুণাভ খাসনবিশ, ব্রহ্ম কি? এই একটা বড় প্রশ্ন, ব্রহ্ম কি। সারা পৃথিবীতে মানে কত 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 হাজার হাজার বছর ধরে শুধু এই কথাটা নিয়েই কত চর্চা, কত আলোচনা, কত ডিবেট, তর্ক এসব চলছে। তো ব্রহ্ম কি ব্যাপারটা এত সহজত, বা আমি কী বা বলার ব্রহ্ম কী। বাট আমি এটা বলতে পারি যে আমার প্র্যাকটিক্যাল জীবনে ব্রহ্ম বা এই অদ্বৈত বেদান্তের বেসিক যে ব্রহ্মের কনসেপ্ট, সেটা আমাকে আমি কি করে রিয়েলাইজ করেছি, এইটুকু যদি বলি তাহলে আমরা এমনিও আলোচনা করতে থাকি। আর আমি এই পৃথিবীতে এক্সিস্ট করি, কারণ আমি এক্সিস্ট করি কেন, আমার যে পঞ্চেন্দ্রিয়, সেই পঞ্চেন্দ্রিয় দিয়ে আমি আমাকে, যেমন এই কাপটা এই পৃথিবীতে এক্সিস্ট করে আমার চোখের সামনে, আমিও করি। কিন্তু এই পৃথিবীতে যখন পৃথিবী বা সৃষ্টির শুরু হয়, তখন একটা এনার্জি পুঞ্জ ছিল বা কিছু একটা হয়েছে, বিগ ব্যাং যেটাকে বলা হয়। আর বিগ ব্যাং হয়ে সেখান থেকে সারা যে জগৎ সৃষ্টি হয়েছে। তো তার মানে আমি তো বাইরে থেকে আসিনি, আমাকে তো এলিয়েন এসে রেখে যায়নি। বা ধর 6টা বিগ ব্যাং হয়েছে চারিদিকে, 6টা বিগ ব্যাংয়ের আচ্ছা তুই ওই বিগ ব্যাংয়ের, তারা চলে, এরম তো হয়নি। একটাই বিগ ব্যাং, একটাই শক্তির উৎস, একটাই সৃষ্টির উৎস। যদি সেটাই হয় তাহলে আমি সেই সময় সেখানে ছিলাম, তা না হলে আমার এক্সিস্টেন্স আবার নতুন করে হতে পারে না। তার মানে ওই যে পার্টিকুলার সেই মুহূর্তের যে শক্তিপুঞ্জ, সেই শক্তিপুঞ্জটা এতটা পাওয়ারফুল যে সারা পৃথিবীর সমস্ত এক্সিস্টেন্সের সব কিছু ওই পার্টিকুলার ওইটুকু বা ওই কি যে নো ওয়ান নোজ, বাট ওই সময় ছিল। তো সুতরাং এটা যদি আমি ভাবতে পারি, তাহলে আমি এটা তো বুঝতে পারবো যে আমার মধ্যে একটা কমন ব্যাপার সমস্ত জায়গায় আছে। মানে আমি আর তোর মধ্যে একটা কমন তো আছে, আমিও ছিলাম, তুইও ছিলি তো। হ্যাঁ, আর আমরা একই জায়গায় ছিলাম, একই ছিলাম, মানে একই জায়গা না, একই ছিলাম, পরে ডিস্ট্রিবিউট হয়েছে। এটা যদি ভাবা যায় তাহলে ব্যাপারটা অনেকটা ইজিয়ার হয়ে যায় টু আন্ডারস্ট্যান্ড প্র্যাকটিক্যাল লাইফ। কীরকম? এটা হলো আমার জীবন, আচ্ছা, আত্মা, ব্রহ্ম, মায়া, এই তিনটে কনসেপ্ট, অদ্বৈতের কনসেপ্ট এবং উপনিষদের কনসেপ্ট, উপনিষদের বেসিক কনসেপ্ট। এবার আত্মা, ব্রহ্ম এবং মায়া, এই তিনটেকে যদি আমি খুব প্র্যাকটিক্যালি করতে চাই, আমার মনে হয় ডুয়ালিটি মানুষের জীবনের একটা বেসিক আইডিয়া। আচ্ছা, এটা একটু বলি, ডুয়ালিটি। হ্যাঁ, ডুয়ালিটি কি? অদ্বৈত মানে কি? অদ্বৈত মানে হলো, অদ্বৈত বেদান্ত অ্যাকচুয়ালি, অদ্বৈত দর্শন অ্যাকচুয়ালি তৈরি করেছেন, সেই অর্থে খুবই সুন্দর করে তৈরি করেছেন আমাদের আদি শঙ্করাচার্য। কিন্তু তার আগে তো কনসেপ্ট তো উপনিষদেই আছে। একদম। অদ্বৈত মানে আমি এবং ব্রহ্ম বা আমি এবং ঈশ্বর আলাদা নই, এবং সব কিছু এক। যেই ইয়েটা দিলাম, আহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, এই সেমই এক, আত্মানং ব্রহ্মা, সবই একই। প্রজ্ঞানম ব্রহ্ম, এই চারটে মহাবাক্য উপনিষদের। এবার এই চারটে কথা আসলে একটাই কথা বলে, যে তোমার মধ্যেই সব। এবার প্র্যাকটিক্যালি আসি, আমি যদি বেসিক্যালি আমার যে ভেতরের, যদি আমি বিশ্বাস করা শুরু করি যে আমার মধ্যে ব্রহ্মের অবস্থান আছে, এবং সেটাতে বিশ্বাস করতে আমার কোনো অসুবিধা হলো না, কারণ আমি ওখানে ছিলাম।
যদি এটা বিশ্বাস করে ফেলি তাহলে আমি এটা বুঝতে পারবো যে আমার এই যে পৃথিবীর যে মায়া তার মধ্যে আমি আত্মা হিসেবে আছি। আমি খুব প্র্যাকটিক্যালি বলছি, কিন্তু এটা ডিপ অনেক গভীরে। এবং রিসেন্টলি একটা বই আমি পড়া শুরু করেছি, সেটা হলো অষ্টাবক্র গীতা বা অষ্টাবক্র সংহিতা। সেটা পড়ে আরও ডিপে ঢোকা যাচ্ছে বিভিন্ন দিকে, কিন্তু আমি খুব বেসিক জায়গা থেকে বলছি। তারপরে হলো মায়া। তার মানে ব্রহ্ম ইজ অনাদি, এবং ব্রহ্ম নতুন করে তৈরি হয়নি। ব্রহ্ম কোনোদিন শেষ হবে কিনা কেউ জানে না, বা শেষ হবে না। ব্রহ্ম তো আছে চিরকাল, এবং তুমি যদি এই মুহূর্তে কথা বলছো, চলছো, তোমার মধ্যে একটা ভাবনা চিন্তার জায়গা আছে, দেন ইউ হ্যাভ, মানে তোমার মধ্যে ব্রহ্মের পার্ট আছে, এবং তোমার ভেতরে এই জায়গাটা অরুণাভ আমার মনে হয় আমাদের আরেকটু মানে তুই আমি যখন সবসময় কথা বলতে থাকি কাজেই একটা হয়, কিন্তু যেহেতু ওনাদের সাথে প্রথমবার কথা হচ্ছে আর একটু আমার মনে হয় মানে একটু ডিটেল করা ভালো। এই যে তুই ব্রহ্মের কনসেপ্টটা বললি, যেটা নিয়ে আমরা কালকেও আলোচনা করছিলাম অফলাইন, যে আমি ছিলাম ওখানে বা আমিই ওটা, এই কনসেপ্টটা কিন্তু খুব সহজে আসবে না মানুষের মাথায়, একেবারে নয়। আমি দেখতে পাচ্ছি এটা আমি, ওটা তুই, এটা মাইক, এটা গ্লাস, এটা বই, তো সব আমি ছিলাম কেমন করে? এটা একটুখানি আমাদের মনে হয় ডিটেল করা উচিত। দেখ, ডিটেল যদি করতে হয় তাহলে না, আমার মনে হয় শুধুমাত্র এটা নিয়ে 6টা এপিসোড করা যায়, কারণ এতটাই ডিপ একটা আইডিয়া। কিন্তু আমার কি মনে হয়, আমি যেটা আপনাদেরও বলছিলাম, আপনাদের সঙ্গে কথা বলছিলাম, যে আমি তোকেও বলছিলাম যে প্র্যাকটিক্যালি মানুষের জীবনে এই আইডিয়াটা কেন মানুষ এই আইডিয়াটা বিশ্বাস করবে বা বুঝবে, বোঝার দরকারটাই বাকি। হ্যাঁ, আমরা এই পার্টিকুলার এই অদ্বৈত দর্শন নিয়ে আমি একটা প্র্যাকটিক্যাল মানে কয়েকটা মডিউল বানিয়েছি। আমার মনে হয় তাতে বুঝতে একটু সুবিধা হবে আমার জায়গা থেকে, আমার যতটুকু পড়াশোনা, আমার যতটুকু বোধ, আমার যতটুকু নিজস্ব আইডিয়া অফ লাইফ তৈরি হয়েছে, যেটা আমাকে ভালো থাকতে সাহায্য করে, ঠিক সেই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আজকে। সেটারই একটা পার্ট হিসাবে আমি বলি যে ধর আমি ব্রহ্ম, এই কথাটা আমি মানবো কেন? মানার দরকারটা কি? হ্যাঁ, উপনিষদ আমি পড়বো কেন? বেদান্ত আমার জানার দরকারটা কি? আমার খুব সিম্পল কথা আছে, সেটা হলো এই যে পৃথিবীতে যা যা ঘটছে তোমার চোখের সামনে, তোমার চারপাশে, তোমার সঙ্গে, তোমার মনে হচ্ছে যে পৃথিবীতে যা যা ঘটছে, তুমি যদি সেখান থেকে তোমার ইন্টারনালি একটা ডুয়ালিটি, কারণ অদ্বৈত এটাই বলছিলাম, অদ্বৈত মানে হলো দ্বৈত কিছু নেই, কিন্তু মানুষের ভিতরে কনফ্লিক্ট আছে। কনফ্লিক্ট কখন হবে? দুটো সত্তা থাকলে তাদের মধ্যে কনফ্লিক্ট হবে। তার মানে ডুয়ালিটি এক্সিস্ট করে, মানে আমাদের ভেতরেই দুটো মানুষ এক্সিস্ট করে। অদ্বৈতকে যদি খুব প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করা যায়, তাহলে এই যে দুটো মানুষ এক্সিস্ট করছে আমাদের ভেতরে, তাদের কনভারসেশনটা স্মুদার হয়ে যায়, এবং তাদের মধ্যে যখন কথা হয়, একজন মানে আমি আরেকজনকে না বেশি পাত্তা দিই। তুমি না ব্রহ্মের পার্ট, তুমি না জানো, তো আমি তোমায় কোয়েশ্চেন করছি, আমি কাউকে কোয়েশ্চেন করছি না, আমি আমার নিজের ভেতরেই কোয়েশ্চেন করছি। এবার যেই কোয়েশ্চেনগুলো আমার বাড়ছে, যত আমি ভেতরে ঢোকার চেষ্টা করছি, আমি প্র্যাকটিক্যাল লাইফটাতে দেখছি ছোটোখাটো প্রবলেম আমার আর প্রবলেম মনে হচ্ছে না। ছোটোখাটো জিনিস হ্যান্ডেল করতে অনেক সুবিধা হচ্ছে, কাজ করতে অনেক সুবিধা হচ্ছে। এবার এটা হলো আমার জায়গা থেকে আমি খুব খুব প্র্যাকটিক্যালি বললাম আপনাদের, বাট এই দর্শনটা ইজ ভেরি ডিপ। এবং এটা নিয়ে সর্বপ্রিয়ানন্দজির অনেকগুলো ভিডিও আছে, অনেকগুলো লেকচারস আছে। হ্যাঁ, আমি আর অরুণাভ মিলে এটা নিয়ে মানে আমাদের মধ্যে তর্ক চলে, এবং আমরা বোঝার চেষ্টা করি বেসিক্যালি কিভাবে বুঝবো ব্যাপারটাকে। সেখান থেকেই 2-3টে জিনিস বলছি আর কি, যেখানে উঠে এসছে। একটা হচ্ছে যে বেসিক ওরা বলে যে এই চেয়ার দেখতে পাচ্ছি, চেয়ারটা চেয়ার নয়। এ কি করে হতে পারে? এই চেয়ারটা চেয়ার নয়, দেখতে পাচ্ছি তো এটা চেয়ার। এটা তো অদ্বৈত হলো কেমন করে? সবই এক, এই তো আইডিয়া। এবার আমি খুব একটা মানে ওই কেমিস্ট্রি ইজ দ্য ফিজিক্স অফ বায়োলজি টাইপের একটা আমার এক্সপ্লেনেশন আছে এটার। সেটা হচ্ছে যে চেয়ারটা যদি দেখি আমরা, আসলে চেয়ার তো নয়, এটা আসলে তো এটা কাঠ, বেসিক্যালি তো কাঠ দিয়ে বানানো, তাই তো? ওটাকে একটা শেপ দেওয়া হয়েছে, তাই ওটাকে আমরা এখন চেয়ার বলছি। আছে তো কাঠ ছাড়া আর কিচ্ছু নেই এটার মধ্যে।
কাঠ ছাড়া আর কিছু তো নেই এখানে। আচ্ছা, তাহলে তাহলে এটা কাঠ তো বটেই, ওটার একটা রূপ হয়েছে। চেয়ারটা হচ্ছে মায়া আপাতত, ফার্স্ট স্টেপ। চেয়ার হচ্ছে মায়া, কাঠটা অরিজিনাল, কাঠ হচ্ছে আসল জিনিসটা। ওকে, কিন্তু কাঠ তো কাঠ নয় বাবা, কাঠ তো সেলুলোজ, ঠিক? তাহলে আমি যে দেখছি এটা সেলুলোজটা আসল আপাতত, সেকেন্ড স্টেপ। মানে খুব সিম্পলি বলছি যে আরও স্পেসিফিক্যালি গাছটা আসল। তো আমি যেটা দেখছি বাকিটা তো মায়া, বাকিটা তৈরি হয়েছে, গল্প তৈরি হয়েছে। তার মানে কাঠটা আসল কাঠ নয়, গাছ হলো গাছ, সেলুলোজটা আসল। কেমিস্ট্রি লেভেলে চলে গেছি, কিন্তু সেলুলোজ তো আসল নয়, আসল তো ওর মধ্যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, তাই না? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 3 ধরনের এলিমেন্ট মিশে হয়েছে। তো এই লেভেলে যদি আমি দেখতে যাই তাহলে পৃথিবীর সমস্ত যা কিছু রয়েছে তা ওই পিরিয়ডিক টেবিলে যা যা এলিমেন্ট রয়েছে তার সংমিশ্রণ, তার বিভিন্ন ব্যালেন্স। তাছাড়া তো আর পৃথিবীতে কিচ্ছু নেই। তো আসলে আমি যা দেখতে পাচ্ছি সেটা মায়া। আসলে বেসিক্যালি ওই এলিমেন্টগুলোই, একজন কেমিস্ট তো তাই বলবে। কারেক্ট, ঠিকই। কেমিস্ট্রির কাছে সোনার বালা নিয়ে গেলি, ও এটা তো ঘষে টসে বলে না, এটার মধ্যে এত পার্সেন্টই সোনা আছে, বাকিটা অন্য কিছু। ও এলিমেন্ট দেখছে। কারেক্ট। তুই যেটা বললি সেটাকে আরেকটুখানি প্র্যাকটিক্যালি বললে কীরকম বলা হয় কেমিস্ট্রির জায়গা থেকে ছাড়া? এটা হলো কাঠ নয়, গাছ হলো আসল। আচ্ছা, গাছ আসল, কিন্তু গাছটা এই যে এত বড় গাছটা ছিল এইটুকু একটা বীজের মধ্যে না। ওখানে আমি আসছি, ওটা একটু আমি এই লাইনটা কমপ্লিট করে নিই, তারপরে ওখানে যাই। ঠিক আছে। তাতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আসল, তাই কি? এটা আমি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দেখছি না। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আসল নয় রে বাবা, ওখানে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনটা আসল। কারেক্ট। কারণ ওগুলোর বিভিন্ন রকম কম্বিনেশনে তো একটাকে কার্বন বলছি, একটাকে হাইড্রোজেন বলছি, একটাকে অক্সিজেন বলছি। তাহলে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন আসল না। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আসল নয়। আসলে ব্যাপারটা হচ্ছে কোয়ান্টাম, কারণ ওটাকেও ভাঙা যায়। কারণ নিউট্রনকে আর ইলেকট্রনকে আর এগুলোকে ভেঙে এখন মোটামুটি এটা হয়ে গেছে। আসলে হচ্ছে ভেতরে কোয়ান্টাম, ওগুলোর বিভিন্ন রকমভাবে ওরা জোড়া হয়ে, কেউ কনডেন্সড হয়ে ওটাকে ভর হয়ে যাচ্ছে, কনডেন্স না ওটা এনার্জি হয়ে যাচ্ছে ইত্যাদি, বহু ফিজিক্সের রয়েছে, অত গভীরে যাচ্ছে। কিন্তু আসলে কোয়ান্টাম, এটা মোটামুটি এখন সবাই জানি। স্ট্রিং থিওরি বলবেন, না কোয়ান্টামও আসল নয়, ওরা স্ট্রিং রয়েছে, ওগুলোর বিভিন্ন রকম স্পন্দনে তৈরি হচ্ছে। তাহলে এই যে এটাকে চেয়ার দেখছি, মানে যদি হতেন স্টিফেন হকিং হতেন বা আমাদের প্রফেসর অশোক সেন যদি হন, তিনি তো এটার মধ্যে বুঝতেন এটার মধ্যে স্ট্রিং থিওরি কাজ করছে, উনি এটা দেখতে পেতেন। ওটা আলটিমেট রিয়েলিটি, বাকি পুরোটা মায়া। তার মানে কি এটা নেই? এটা কি চেয়ার নয়? এটা তো চেয়ার, আমি তো অনুভব করছি এটা চেয়ার। কিন্তু আলটিমেট রিয়েলিটি চেয়ার নয়, আলটিমেট রিয়েলিটি হচ্ছে এটা। আমি এভাবে বোঝার একটা চেষ্টা করি। আরেকটা তুই যেটা বলছিলি, হ্যাঁ, গাছ থেকে শুরু করি আমরা তাহলে। মানে কাঠ তো নয়, এটা গাছ তো নয়, সেটা বীজ। একটা বীজ ছিল, সের মধ্যে গাছটা লুকিয়েছিল, গাছটা ওই বীজ থেকে তৈরি হয়ে গেল। আচ্ছা, তার আগে যদি যাই, বীজটা এলো কোথা থেকে? গাছের কোনো একটা ফল, এবার ফলটা এলো কোথা থেকে? তার একটা ফুল, না তার একটা ফুল ছাড়া ফল হয় না। এবার ফুলটা যে আসলো, এটা কোথা থেকে আসলো? আর ওই গাছ থেকে, আগের গাছ, বাবা গাছ। আরেকটা বীজ ছিল যার মধ্যে এই অত বড় গাছ ছিল। তার মানে এই অত বড় গাছের মধ্যে এই যে চেয়ারটা, এটাও ছিল, তাই না? ঠিক, ব্যাপারটা তো তাই। এবার এটা পরে গিয়ে বড় হয়ে একটা মায়া ক্রিয়েট করে। এইবার এখানে আরেকটা কনসেপ্ট এটা তৈরি হচ্ছে, দুটো। একটা হচ্ছে দুভাবে বলা যায়, আমরা জাস্ট চেষ্টা করছি আর কি। এটাই যে মানে কোনো স্ক্রিপচারকে রেফার করতে পারবো না, আমরা যেভাবে বুঝি সেভাবে আপনাদের সাথে আলোচনা শেয়ার করছি। একটা হচ্ছে যে আচ্ছা, ওটার মধ্যে তো অনেকেই বলবেন না তাই হয় নাকি, ওটার মধ্যে কত রকমের রিয়াকশন হয়েছে না? হ্যাঁ, নিশ্চয়ই। এই যে আমিটা হয়েছি, এই 43 বছরের আমি, এই 43 বছরের আমিটা তো ছিলাম না আমার জন্ম যেদিন হচ্ছে সেদিন, কিন্তু তারপরে তো অনেক খেয়েছি, আমি খাওয়া দাওয়া করে আমি বড় হয়ে গেছি। তো একটা এই জলটা এতক্ষণ অবধি গ্লাসের জল ছিল, যেই আমি ওটা খেয়ে নিলাম, এই জলটার জল থাকলো না, জলটা আমি হয়ে গেলাম। তোর ভেতরে এখনো জল আছে, বাট কিছুক্ষণ পর ওটা যখনই অ্যাবজর্ব হয়ে যাবে ওটা আমি তখন। তাহলে এই সমস্ত কিছু নয়। তো এই যে বীজের থেকে গাছ হয়েছে বলে, না রে বাবা, ও তো জল নিয়েছে নিচের থেকে, পুষ্টি নিয়েছে নিচের থেকে, তবে তো হয়েছে। কিন্তু সম্ভাবনা তো ছিল, বেসিকটা তো টেমপ্লেট, ধরা যাক এআই,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েও যদি আমরা চেষ্টা করি বোঝা, বা কম্পিউটারে একটা ওয়ার্ড, MS ওয়ার্ড সবাই ইউজ করি আমরা, MS ওয়ার্ডে একটা ডকুমেন্ট বানালাম, তো ডকুমেন্টটা কি MS ওয়ার্ড নয় তো? না, অসংখ্য ডকুমেন্ট বানানো যেতে পারে। টেমপ্লেটটা, অ্যালগোরিদমটা হচ্ছে MS ওয়ার্ড। এবং MS ওয়ার্ডটাও MS ওয়ার্ড না, MS ওয়ার্ডটা হলো কতগুলো প্রোগ্রাম লেখা আছে পেছনে, সেটাও অরিজিনাল না, কারণ প্রত্যেকটা প্রোগ্রাম রান করছে হলো 0 আর 1-এর উপর। হ্যাঁ, তাই বলছি টেমপ্লেটটা, এই যে টেমপ্লেটটা রয়েছে আমাদের, এই যে বীজের থেকে চেয়ার হয়ে ওঠা, এর যে টেমপ্লেটটা রয়েছে, যেই প্ল্যানের অধীনে থেকে এই পুরো জিনিসটা হচ্ছে, সেই প্ল্যানটা হচ্ছে ব্রহ্ম। সেই প্ল্যানটা হচ্ছে ব্রহ্ম, এবং সেই প্ল্যানটার এক্সিকিউশন হলো মায়া। হ্যাঁ, প্ল্যানটার এক্সিকিউশন হলো মায়া, তারপরে ওটা চেয়ার হয়ে যাচ্ছে ওটা কখনো কখনো, এবং আমরা চেয়ারটা কিছুক্ষণ পরে তুই ভেঙে দিলে পরে এটা ভাঙা চেয়ার হয়ে যাবে, তখন এটাকে আর চেয়ার বলবে, তখন এটাকে বলবে এটা ভাঙা চেয়ার। আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা যে জিনিসকে দেখতে পাচ্ছি বা যে জিনিসকে অনুভব করতে পারছি, আমাদের পার্সপেক্টিভ থেকে সেই জিনিসটা সেখানে এক্সিস্ট করছে। এটা আবার থার্ড ওয়ে অফ রিয়েলাইজিং, যে আমি যদি কোনো কিছু এক্সপিরিয়েন্স করি তাহলেই ওটা আছে, তা না হলে ওটা নেই। একদমই। এবং সেটা উপনিষদের বেশ কিছু কথা এটা বলা হচ্ছে, তুমি যা এক্সপিরিয়েন্স করছো তোমার কাছে সেটা তাই, তোমার জন্য ওটা সত্যি। আমি এক্সপিরিয়েন্স করছি বলেই পৃথিবীটা আছে। হ্যাঁ, কি সাংঘাতিক কথা ভাব, তা না হলে পৃথিবীটা থাকতোই না। চট করে শুনলে পর, হ্যাঁ, তা না হলে পৃথিবীটা থাকতো না। তুমি অনুভব করছো বলে, মানে তুমি পৃথিবী আছে বলে তুমি অনুভব করছো না, তুমি অনুভব করছো বলে পৃথিবী আছে। আপনি অনুভব করছে বলে আমি অরুণাভ, ও প্রেমাশিস, আপনি বৈঠক দেখছেন, এটা অনুভব, তা না হলে এটা পৃথিবীতে এটা এক্সিস্ট করে না। মানে হ্যাঁ, এটা খুব সিম্পল। আমার যতদিন জন্ম হয়নি আমার কাছে কি পৃথিবীটা ছিল? না, আমি এক্সপিরিয়েন্স করিনি তো, আমি তো এক্সপিরিয়েন্স করিনি, কাজে পৃথিবীটা এক্সিস্ট করতো না তখন। রাইট, সিম্পল কথা বলছি আমি, সিম্পল কথা, সিম্পল জিনিস। যে ধর ছোটবেলা থেকে যার মা বাবা খুব টর্চারাস মা বাবা, তারা সারা জীবন তাকে নুন ছাড়া খাবার খাইয়েছে, তার কাছে খাবার ওটাই। নুন এক্সিস্ট করে বা নুন রিয়েলিটি, এটাও জানবেই না যতদিন ও প্রথমবার নুনটা জিভে ও টাচ করবে। যতক্ষণ না এক্সপিরিয়েন্স করছে, সেই মানুষটার কাছে নুন রিয়েলিটি নয়। হ্যাঁ, একেবারে নুন অবধি অত এই আমাদের কাছে আছে প্রমাণ করার জন্য, একেবারে হাতে নাতে প্রমাণ করে দেবো আজকে। হাতে নাতে প্রমাণ। এই যে রিমোটটা, ধর এই রিমোটটা দিয়ে টিভি চালানো যায়, ঠিক আছে? কিভাবে চলে টিভিটা? এখান থেকে ইনফ্রারেড যায়, এখান থেকে ইনফ্রারেড দিয়ে সমস্ত রিমোট চলে। তো ইনফ্রারেড তো সারা বিশ্বে চিরকাল ছিল, আমরা জাস্ট জানতাম না একদম, যে ইনফ্রারেডটাকে ইউজ করা যায় বলে। তাই বলে ওটা ছিল না? হ্যাঁ ছিল তো, না হলে তো তৈরি তো করিনি আমরা ইনফ্রারেড। এবার আমি এক্সপিরিয়েন্স করছি বলে আজকে ইনফ্রারেডটা আছে, ওটার একটা এক্সিস্টেন্স আছে। আমার চিন্তা দিয়ে, আমি বুদ্ধি দিয়ে বুঝতে পারছি ওটা আছে, একদম। তা না হলে ওটা থাকতো না। যেরকম প্রথমে শুরু করেছিলাম আমরা গ্র্যাভিটির ক্ষেত্রে, হ্যাঁ, বাপরে আমরা কি খুব গভীর কঠিন ছিল। এই তোদেরকে খুব কঠিন মনে হচ্ছে? তোদের কঠিন মনে হচ্ছে খুব? এই তোদের কঠিন মনে, হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে ঠিকই বলছি আমরা। অ্যাকচুয়ালি ওদেরকে জিজ্ঞেস করে নিলাম, কারণ ব্যাপারটা হলো আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা কথা বলতে বলতে অনেক যদি এমন কিছু বলে ফেলি যেটা মানে কোথাও আমরাই হয়তো বুঝতে পারছি না কিনা, সেটা হয়। এটা কখনো কখনো এইসব ব্রহ্মটর্ম নিয়ে কথা, হ্যাঁ এইসব কথা বলতে বলতে মাঝে মাঝে আমাদের নিজেদেরই মনে হয় কোথায় চলে যাচ্ছি জানি একটা ডিপে। কিন্তু যেখানে আমি আবার ফিরতে চাই, বিগ ব্যাং এ ফিরে যেতে চাই। হ্যাঁ, না ফিরতে আমি কোথাও চাই না, এখানেই থাকতে চাই। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো উপনিষদ এবং শ্রীমদ্ ভগবদ গীতার ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে কোথাও কিন্তু কেউ এটা বলেনি যে এই পৃথিবীতে তোমাকে জ্ঞান অর্জন করতে গেলে, যেই জ্ঞানের কথা বলা হচ্ছে, যে ব্রহ্ম জ্ঞানের কথা বলা হয়, সেই জ্ঞান অর্জন করতে গেলে তোমাকে যে এই পৃথিবীর এই মায়ার মধ্যে থেকে বেরিয়ে হিমালয়ে গিয়ে তপস্যা করতে হবে তা কিন্তু নয়। এটা কিন্তু খুব পরিষ্কার। এবং বলেছে তোমার প্র্যাকটিক্যাল জীবনে, তোমার যে দৈনন্দিন জীবন, যেই মায়াটাকে তুমি বিশ্বাস করো এবং তুমি যদি জানো মায়া, তবু তোমাকে এই মায়াটা পার করতেই হবে, ঠিক। এবং সেখানে তুমি যদি এই রাস্তাটায় চলো তাহলে ইউ ক্যান অ্যাকচুয়ালি ওভারকাম। আচ্ছা, তাহলে ব্রহ্ম হলো
আত্মাটা কি? দেখ, আত্মা মরে গেলে পরে ফুট করে বেরিয়ে গেল আত্মা, এটা এরকম ব্যাপারটা উপনিষদ অনুযায়ী একেবারেই তার নয়। যতটুকু আমি বারবার বলছি, আমি কিন্তু একজন স্টুডেন্ট এবং একজন শিকার, এবং বহুদিন লাগবে বুঝতে। যতটুকু এখনো বুঝেছি সেই অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করছি। সেটা হলো আত্মা আমার কাছে কি সেটা আমি বলতে পারি। সেটা হলো আত্মা আর ব্রহ্ম, এই ডুয়ালিটিটা একটা পয়েন্ট অবধি থাকে মানুষের মধ্যে। এই যে আমি আমার ভেতরের লাইটের কথা বলছি, ইনার আলো, যখনই আমি বলছি যে ইনার লাইট আছে, তার মানে কি আমি এক্সপিরিয়েন্স করছি যে লাইটটা আছে, তার মানে দ্যাটস এ রিয়েলিটি। যখনই আমি রিয়েলিটি, ব্রহ্ম রিয়েলিটি, আত্মাও রিয়েলিটি, ব্রহ্ম রিয়েলিটি, তখন কিন্তু পয়েন্টটা হলো একটা পয়েন্ট আসবে, তুমি যদি এই কনভারসেশনটার মধ্যে দিয়ে যেতে থাকো কন্টিনিউয়াসলি, তুমি যদি ব্রহ্মকে আরও উপলব্ধি করতে করতে যেতে থাকো, তাহলে একটা পয়েন্ট আসবে যেখানে আত্মা ব্রহ্ম হয়ে যাবে, আত্মা আর ব্রহ্ম এক হয়ে যাবে। মানে তখন আমি সেদিনই কাউকে একটা বলছিলাম, তখন যে কোনো রকমের সচ্চিদানন্দ, যেটাকে বলে সত্য, জ্ঞান, অনন্ত, চেতনা ও আনন্দ, এটা হলো সচ্চিদানন্দর জায়গা। মানে এটা হলো, এটা কি বলতো, এটাকে এই যে এই পার্টিকুলার স্টেটটা, এই স্টেটটা ইজ দ্য স্টেট ওয়ার ইউ আন্ডারস্ট্যান্ড যে ব্রহ্ম আর আত্মাটা, আমি যে এতদিন ধরে আলাদা আলাদা ভাবছিলাম, আমি যে নিজেকে একটা আলাদা লোক ভাবছিলাম, একটু আগে কি বললাম, বিগ ব্যাংয়ে আমি ছিলাম, যদি আমি এটা মানতে পারি, মানে এটা না মানার তো কোনো কারণ নেই, এটা তো একটা মানে প্র্যাকটিক্যাল ঘটনা, সায়েন্টিফিক ট্রুথ, এটার মধ্যে কিছু তো বিশ্বাসের তো জায়গা নেই, সায়েন্টিফিক ট্রুথ। ওই পার্টিকুলার এনার্জি ছিল, আমি ওখান থেকে, আর এনার্জি অবিনশ্বর যদি সত্যি মানে সায়েন্স মেনে থাকে, তাহলে এই যে আমি এখনও নিজেকে আত্মা হিসেবে বলছি, রণও বুঝতে পারছিল না, রণকেও বোঝাই ওর সঙ্গে, যে আমি যদি নিজেকে অরুণাভ খাসনবিশ বলি, তাহলে আমি আমার আত্মাকে, আমার শরীরটা আছে এবং তার সঙ্গে কেউ একটা কথা বলছে, তার মানে সে আত্মা। আমি এখন বলছি আমি অরুণাভ খাসনবিশ, আমি তো বলছি না আমি ব্রহ্ম, আমি বলছি আমার ভেতরে ব্রহ্মের অবস্থান আমি টের পেয়ে থাকতে পারি, পেয়েছি বলবো না, পেয়ে থাকতে পারি। আর তাহলেই আমি এই দুটোকে আলাদা করে দিলাম, আত্মা এবং ব্রহ্ম। কিন্তু এই যে থ্রু দিস জ্ঞান, এই যে জ্ঞানের আলো, আস্তে 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 এই জ্ঞানের আলোটা এত বড় হয়ে যায় ভেতরে, যে কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা বুঝতে পেরে যায় আত্মা আলাদা নয়, মানে আমার যে আইডেন্টিটিটা ওটা ব্রহ্মে মিশে যায়। বুঝতে পারলাম? আমি একটু অন্যভাবে চেষ্টা করি, বোঝাই বললে পরে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে একটা আছে, আপনারা শুনেছেন অনেকেই, যে পূর্ণমিদম পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা বিশিষ্যতে। মানে কি? পূর্ণ, ইনফিনিটি। পূর্ণ মানে হচ্ছে ইনফিনিটি, সেও ইনফিনিটি, এটাও ইনফিনিটি, এবং ইনফিনিটি থেকে ইনফিনিটি বেরিয়ে গেলে পরে ইনফিনিটিই থাকে। আইডিয়া এটা। তো মানে কি, ওই তুই যেটা বলছিলি যে আচ্ছা জল ছিল, আমি হয়ে গেলাম, তার মানে আমি তো একটা সময় একটা জাইগোট ছিলাম, আমার একেবারে মায়ের গর্ভে তো আমি একটা জাইগোট হলাম, তার আগে তো তাও ছিলাম না, তার আগে তো স্পার্ম আর এগ, আমার বাবা মা তাদের মধ্যে ওটা ছিল, তার আগেও ছিল। এবার জুড়ছে যে জিনিসগুলো, এই যে জলটা এখানে এলো, জলটা এলো কোত্থেকে? নতুন করে তো কিছু আর জোরেনি, ভর এবং শক্তি তো টোটালটা তো একই আছে। এই যে আমরা বলি ফসিল ফুয়েল শেষ হয়ে যাচ্ছে, শেষ কেন হয়ে যাচ্ছে? আর কোত্থেকে এনার্জি আসবে? সূর্যের থেকে আসতে পারে, বলছে সূর্য থেকে আসতে পারে, কিন্তু ইউনিভার্সের বাইরে থেকে তো কিচ্ছু আর অ্যাড হয়নি। বিগ ব্যাংয়ের পরে যা ছিল এখনও তাই আছে এবং শেষ অবধি তাই থাকবে, নতুন কোনো ইনপুট নেই। কারেক্ট। যদি টোটালিটিতে দেখা যায়, একদম। তাহলে যদি পেছন দিকে যে কনভার্জেন্স হচ্ছে, একটা সময় সোলার সিস্টেম, সেখান থেকে আর্থ বেরিয়েছে, তার যা এনার্জি ছিল সোলার থেকে বাকিটুকু পেয়ে চলছে, গাছ টাছ বড়ো হচ্ছে, কিন্তু টোটাল এনার্জি তো সমান। ওটা পেছনে যেতে 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 ওই ব্রহ্ম, সে সময় ওই এক বিন্দুর মধ্যে সমস্তটাই ছিল, তো আমিও ছিলাম। তো ওই ইনফিনিটি মধ্যে থেকে আমি বেরিয়েছি, তার মানে এটা নয় যে আমি আলাদা হয়ে গেছি, আমার মধ্যে ওটার একটা অংশ আছে, না, আমিও পুরোটাই। হ্যাঁ, এটাই ব্যাপার, এইটাই বোঝা যে আমি পুরোটা। এবং এটাতে একটা অদ্ভুত মজা আছে এবং খুব কনফ্লিক্টিংও বটে। আপনাদের অনেকেরই মনে হতে পারে, এই প্রশ্নটা অনেকে করেছে আমাকে জীবনে, যে আচ্ছা আমি যদি ব্রহ্ম হই তাহলে তো আমার মধ্যে অহংকার তৈরি হবে। না, আমি ব্রহ্ম, তুইও তো ব্রহ্ম,
এটাও তো ব্রহ্ম। এবার ঘটনা ওটাই যে এইটা এই সিম্পল খুব, আমি এতদিন হয়ে গেল, এতদিন হওয়ার পরেও আমার মাঝে মাঝে কোয়েশ্চেন আসে মাথায়, এতদিন ধরে পড়াশোনা করে যাচ্ছি এটা নিয়ে, এতদিন ধরে বোঝার চেষ্টা করে যাচ্ছি, এখনও প্রশ্ন আসে। আর প্রশ্ন আসবে, এটা তো মানে এখনো কেন, সারা শেষ অবধি আসবেই। হ্যাঁ শেষ নেই, শেষ হলেই শেষ। শেষ হলেই হ্যাঁ, যেদিন হবে শেষ, যেদিন কনসিস্টেন্সটা আর আমি মানে কনসিস্টেন্সটা আমার মধ্যে থাকবে না, সেদিন আমি আর বুঝতে পারবো না। পয়েন্টটা হলো যে এইটা বোঝা বা এটা রিয়েলাইজ করা, বোঝাটা ইম্পর্টেন্ট না, বুঝে তো সবাই যাবে, হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি ব্যাপারটা, সাইন্টিফিক্যালিও ঠিক আছে, কিন্তু এটা উপলব্ধি করাটা হলো ইজ দ্য জার্নি। হ্যাঁ না, বোঝাটার মধ্যেও মজা আছে। তুই ভাবতে পারছিস তুইও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, শাহরুখ খানও ব্রহ্ম, একদম কি মজার ব্যাপার না? আমি আর শাহরুখ খানের মধ্যে কোনো ডিফারেন্স নেই, একদম, এটা ভাবতে কি ভালো লাগে। একদম, হ্যাঁ কিন্তু এটা ভাবা মুশকিল, ওটাই আমি বলছি, এটা ভাবা মুশকিল। হ্যাঁ, এটা ভাবা মুশকিল, এটা ভাবা যেভাবে বলছিস তুই, বলতে গিয়েও তোর মনে হচ্ছে শাহরুখ খান মানে এক না বোধহয়, এটা মানে আমি বলতে গেলে আমারও মনে হয়। আচ্ছা এইবার তাহলে আমরা ওইখানে আসি তাহলে অরুণাভ, যে সবই যদি মায়ারে পাগলা, তাহলে কর্ম করছি কেন, বা কর্মটা কি, কর্ম কি, কেন কর্ম করবো? এই তুই প্র্যাকটিক্যাল করছিলি অনেকক্ষণ ধরে, কর্ম করবো কেন? কিছুই সৃষ্টি হবে না, কিছুই ধ্বংস হবে না, আমি মরে যাব, মরে যাওয়ার পরেও আমি সব শেষ, সবই মায়া হলে পরে আমি কর্মটা করছি কেন? এইটার জন্য এটার একটা মাস্টার ক্লাস দিয়েছিলেন একজন, এক মানে বোধহয় সম্ভবত সকালে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলে একজন মানে মানুষ, সে সময় ভদ্রলোকই ছিলেন মানুষ, হ্যাঁ শ্রীকৃষ্ণ বলে একজন মানুষ, তিনি একটা মাস্টার ক্লাস দিয়েছিলেন এইটা নিয়েই, কিভাবে পৃথিবীটাকে নেভিগেট করতে হবে আর কিভাবে তুমি কর্মকে বুঝবে, এটা মাস্টার ক্লাস তিনি দিয়েছিলেন। তিনি এটা আমার মনে হয় যদি কর্ম সিদ্ধান্তকে প্রপারলি বুঝতে হয় তাহলে খুব ইজি ওয়েতে কিন্তু গীতা বুঝিয়েছে, ইজি ওয়েতেই বুঝিয়েছে, ইজি ওয়েতেই বোঝানো। চলো আমরা একটুখানি দেখি কর্ম সিদ্ধান্ত নিয়ে আমাদের কি মনে হয়, তোমার কি মনে হয় কর্ম কি? আমার তো মনে হয় যে দেখ, কিছু তো করার নেই, আমি তো বিগ ব্যাঙে ফিরে যেতে তো পারবো না, জন্ম হয়েছে মৃত্যু হবে, এইটা তো ফিক্সড। তো এবার কর্ম মানে কিন্তু শুধু আমার মানে যা করছি আমি সবই কর্ম, সব কিছু কর্ম, এইটাও কর্ম, আমরা যেটা করছি সেটা কর্ম। তো এবার পুরো ব্যাপারটা তো একটা র্যান্ডাম নয়, পুরো র্যান্ডাম না, মানে একটা রুল তো আছে, আজকে এখান থেকে ফেললাম, এটা নিচে পড়ে গেলো, কালকে ফেললে তো এটা উপরে উঠে যাবে না, র্যান্ডাম নয়। তো র্যান্ডাম যদি না হয় তাহলে পরে একটা কজ অ্যান্ড এফেক্ট আছে, একটা কার্য এবং কারণ আছে। তা আমি যা করব ফলটা তো তাই সেটার দিকে যাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক। তো আমি পুরোপুরি যদি আমার কাজ না করি, সম্পূর্ণটা দিয়ে যদি আমার কাজটা না করি, যাই কাজ হোক, তাহলে তার ফলটাও সম্পূর্ণ হবে না। রুল তো তাই বলছে, কজ অ্যান্ড এফেক্ট। তো আমি সারাদিন যদি আমি ফাস্ট ফুড খাই, তাহলে পরে আমার শরীরে ডায়াবেটিস এবং কোলেস্ট্রল বাড়বে, কিচ্ছু করার নেই। এখানে গিয়ে মহাকুম্ভে 10,000 বার ডুব খেলেও কিছু করা যাবে না। আরেকটা ব্যাপার আছে, ওই সেম অপোজিট আর ইকুয়াল ব্যাপারটা কিন্তু, হ্যাঁ তাই অপোজিট আর ইকুয়াল, অপোজিট আর ইকুয়াল। তো তুমি যা কর্ম করবে তার ফল তোমাকেই ভোগ করতে হবে। গীতার কথা বলছিলে, গীতায় এটাও একটু বলে আমাদের মনে হয় আজকের দিনে খুব বলা দরকার, যে কোটি কোটি মানুষ কুম্ভে গেলেন ভক্তির জন্য, যদি শুধু যেয়ে থাকেন খুব ভালো কথা, কিন্তু যারা পাপ ধুতে গেলেন তাদের পক্ষে একটু মুশকিল আছে। কারণ কৃষ্ণ গীতাতে বলছেন যে ও কয়লা 1000 বার ধুলেও যেমন যায় না, একদম আমি ব্রহ্ম বা কৃষ্ণ যাই নামে আমাকে ডাকো, আমি কারো পাপেরও ভাগ নিই না, আমি কারো পুণ্যেরও এক ভাগ নিই না, আমি কারো পাপকে পুণ্যে বদলে দিতে পারবো না, ওটা আমার কাজ নয়। তো কোনোখানে ধুলে পড়ে পুণ্য যাবে না, আপনার কর্ম আমার কর্ম আমাকেই ভোগ করতে হবে, তা আমি যা করব তার ফল ভোগ করব, এইটুকুই তো কথা, এইটুকুই কথা। কিন্তু এই কথাটার প্র্যাকটিক্যাল একটা ইমপ্লিমেন্টেশন আছে। আমাকে বহু মানুষ বহুবার জিজ্ঞেস করেছে যে কর্ম মানে কি, কর্মফল মানে কি, ফলের আশা করো না মানে কি, অনেক কথা। এই তো আমরা এইটা নিয়ে অনেকবার কথা বলছি, আজকে আর বলবো না। কিন্তু আমি নিষ্কাম কর্ম কি, কর্ম সিদ্ধান্ত, এটা খুবই কঠিন একটা ব্যাপার।
কিন্তু এই যে বললেই সঙ্গে সঙ্গে বলতে যাচ্ছিলাম, কিন্তু ঘটনা হলো কর্মসিদ্ধান্তের মতো সিম্পল জিনিস আর কিচ্ছু নেই ইফ ইউ রিয়েলাইজ। একটা জিনিস আমি তোকে বলি, সেটা আমার বারবার মনে হয়, যে একটা মানুষকে আজকে যদি বলি শোনো না কর্ম করো, ফলের আশা করো না, বা ফলে তোমার অধিকার নেই, দুটোর যে কোনো একটা বলে অনেকেই, এটা না মানতে প্রথমে মানুষের অসুবিধা হবে। আমি বলছি, আমি জিজ্ঞেস করছি আমাদের সঙ্গে, রনো তোকে যদি বলি তুই একটা কাজ কর, সেটার ফল নিয়ে তুই চিন্তা করিস না, সেটা কি করতে পারবি? ডিফিকাল্ট। স্নেহা পারবি? হ্যাঁ, অয়ন একটা ঠিক কথা বলেছে। সেটা হলো এটা না, এই সম্পূর্ণ বিষয়টা খুব স্পেসিফিক্যালি রিয়েলাইজেশনের বিষয়। উপনিষদ যা বলে সেটা উপলব্ধির কথা বলে, আত্মজ্ঞানের কথা বলে। নিজেকে জানো মানে কি, আমি ঠিক কীরকম সেটা জানা নয়, আমার মধ্যে ব্রহ্মর উপস্থিতি টের পাওয়া। সিম্পল একটা জিনিস পৃথিবীতে প্রত্যেকটা মানুষ করে, কর্ম। আর এই কর্মটা যদি আমি নিষ্কাম হয়ে করতে পারি, তাহলে সেই কর্মটা সঠিক কর্ম, না হলে সেই কর্মটা সঠিক কর্ম নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে পরিষ্কার শ্রীকৃষ্ণ এটাই বলছেন। নিষ্কাম কর্ম কি, এটা যদি কেউ জিজ্ঞেস করে আমি কি করে ডিট্যাচড হয়ে কাজ করব, একটা কাজ আমি করব অথচ আমার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না, তাহলে কি কাজটা ভালো হবে? এই প্রশ্ন আসতে পারে। কিন্তু পয়েন্টটা হলো, কাজের সঙ্গে ডিট্যাচমেন্টের কথা কেউ বলেনি। নিষ্কাম মানে তুমি কাজের সঙ্গে তোমার সম্পর্কের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে এই পৃথিবীতে যে কোনো কর্ম তার একটা নিজস্ব ফল আছে, তুমি সেই কর্মটা করতে পারো, কিন্তু ফলটা ক্রিয়েট করা তোমার অধিকারের মধ্যে নেই। এতটুকু তো সিম্পল একটা কথা। এই আমি যদি বলি, পরীক্ষা দিচ্ছি রেজাল্ট ভালো করার জন্যই পরীক্ষা দিচ্ছি, ফেল করার জন্য তো কেউ পরীক্ষা দেয় না। কিন্তু আমি যেভাবে বুঝেছিলাম ছোটোবেলায় আর কি, যে রেজাল্টটা কি হবে, আমি ঠিক কত নম্বর পাবো, এটা আমি কীরকম লিখলাম বা আমি কতটা পড়লাম তার উপরে ডিপেন্ড শুধুমাত্র করে না, এটা আরও অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। হতে পারে আমার খাতাটা আমি ফাউন্টেন পেনে লিখেছি, যাওয়ার সময় বৃষ্টি পড়ে আমার খাতার কালি ভিজে নষ্ট হয়ে গেল, এক্সামিনার পড়তে পারলেন না, বা সেদিন যিনি এক্সামিনার তিনি আমার হাতের লেখা পড়তে পারেননি, বা সেদিন তার মুড খারাপ ছিল, বা একজনের ম্যানুয়াল এরর হয়েছে, উনি হয়তো ভালো নাম্বার দিয়েছিলেন, ম্যানুয়াল এরর হয়ে কম্পিউটারের নাম্বারটা কম এসছে, অনেক কিছুই হতে পারে। এই সেম জিনিসটাকে আরেকভাবে দেখা যায়, সেটা হলো তুই যতটা পড়াশোনা করছিস, তুই পড়াশোনাটায় যতটা মনোযোগ দিচ্ছিস, সেটাই শুধু তোর হাতে আছে। এক্স্যাক্টলি, সেটুকুই শুধু আমার হাতে আছে, যে আমি কিছুই করিনি, চুপচাপ বসে আছি, হ্যাঁ, যে অধিকারী যখন নেই তাহলে আর পড়াশোনা করে লাভটা কি? কিন্তু আমি যদি 90 নম্বর পাবার জন্য পরীক্ষাটা না দিই, তাহলে 90 নম্বর পাওয়ার কোনো আশা নেই, পরিষ্কার। 90 পাবো কি না, ওটা 89 হয়ে যেতে পারে, 76ও হয়ে যেতে পারে, সেটা আমার হাতে নেই। দ্বিতীয় কথা, আরেকটা জিনিসও মানতে হবে, সেটা হচ্ছে যে কর্ম বিফলে যাবে না কখনো, এটাও আছে। তুমি যদি কর্ম করো তার ফল হবে, হতে পারে এবার তুমি 90 পেলে না, 76 পেয়ে গেলে, 55 পেয়ে গেলে, ভুল করে তোমাকে দিয়েছিল 90, ওটা 9 হয়ে গেছে, 09 হয়ে গেছে লেখার সময়, কিন্তু যে কাজটাতে তুমি ফুল দিয়েছো, যে পড়াশোনাটা আমি করেছি, সে জ্ঞানটা তো আমার থেকে কেউ নিতে পারবে না। আজকে কাজে লাগেনি, ভবিষ্যতে কাজে লাগবে। একটা খুব ইন্টারেস্টিং গল্প আমার মনে পড়লো, এই স্টিভ জবস বলেছেন, অনেকেই জানেন যে স্টিভ জবস যখন কলেজে পড়তেন, ওনার ক্লাস করতে ভাল লাগতো না, উনি আর ওখানে যেহেতু সুবিধা ছিল, উনি এই ক্লাস সেই ক্লাস ঘুরে ঘুরে বেড়াতেন। তো একবার উনি খুব মজা লেগেছে, ওনার ক্যালিগ্রাফির ক্লাসে চলে গেছে, ইঞ্জিনিয়ারিং পড়তেন ভদ্রলোক বোধহয়, সম্ভবত ক্যালিগ্রাফির ক্লাসে গেছে, কী করে কত রকমভাবে হাতের লেখা হয়, কত রকমভাবে প্রিন্ট করা যায়, এসব নিয়ে উনি পড়াশোনা করলেন, কোনো কাজে লাগলো না। আলটিমেটলি তো উনি কলেজ ড্রপ আউট হলেন, কিন্তু কাজে কি লাগলো না? আজ পর্যন্ত আমরা যে টাইপ করছি, এই যে ফন্ট বলে বিষয়টা, এটা তৈরি হতো না। আমাদের এত সুন্দর কম্পিউটার বা মোবাইল আমরা যে দেখি, তৈরি হতো না। কাজে আজকে যেটা আমি কর্ম করছি তার ফল যে ইমিডিয়েটলি আমি যেটা ভাবছি সেটা হবে তা নয়।
কিন্তু কর্ম যেটা করবো সেটার ফল হবেই। একদম একটুকু কর্ম, এই যে বলেছেন কৃষ্ণ বলেছিলেন না গীতাতে, যে কর্ম তো আমি ভাগ নেব না তোমার কর্মের, ওটা তুমি করছো, ওটার ফলও তুমি ভোগ তুমিই করবে। পাবে। কিন্তু কীভাবে পাবে এটা তুমিও জানো না, এটা সমস্ত সিস্টেম মিলে, সমস্ত রুল মিলে হবে। 3টে জিনিস আছে, কর্ম, ফল এবং সংস্কার। কর্ম কি? কর্ম হলো যেই কাজটা তুমি করছো, সে মানে প্র্যাকটিক্যালি আমি যদি বলি, যে কাজটা তুমি করছো শুধু কাজ না, তুমি যা যা করছো সবই কর্ম। মানে তুমি যদি কথা বলো সেটাও কর্ম, তুমি যদি রাগ করো সেটাও কর্ম, তুমি যদি কাউকে বাজে কথা বলে তোমার ভালো লাগে সেটাও কর্ম, আবার তোমার যদি কাউকে সেভ করতে পারো তুমি, সেটাও কর্ম। এভরিথিং ইজ কর্ম। এবার সেইখানে ফল কি? ফল বললাম, ফল নিয়ে আমরা কথা বললাম। সংস্কারটা কি? এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো, আমি যদি বারবার ধর একটা জিনিস রিপিট করি, একটা পার্টিকুলার কর্ম, ধর আমার রাগ হয়, আমি রাগ করেই যাচ্ছি, আমার ভেতরে কিন্তু সেই কর্মটা আমাকে একজন বারবার বারবার রিইনফোর্স করবে যে দিস ইজ মাই কর্মা, দিস ইজ মাই কর্মা, এটা আমার কর্ম বলে আমাকে বারবার বারবার রিইনফোর্স করবে। যখনই আমি এই রাগ থেকে আস্তে আস্তে নিজেকে ডিট্যাচ করব, তখন গিয়ে কিন্তু আর আমার সঙ্গে এই কর্মটার অ্যাটাচমেন্ট হবে না। মানে এটা মনে হবে না আমি খুব রাগী মানুষ, আমি এতবার রাগ করেছি। অনেকে থাকে না বলে, ওই লোকটা খুব রাগী। কেন? অনেকবার রাগ করেছে বলে রাগী বলে তো লোকটাকে, অন্য কোনো কারণ তো নেই। এবার ব্যাপারটা কিন্তু এত সিম্পল। সংস্কার ওইখান থেকে তৈরি হয়। তুমি ভালো কর্ম করে যাও, তোমার সংস্কারটা সঠিক সংস্কার হবে। এটার একটা আলাদা দিকও আছে, সেটা হলো যেটা পুনর্জন্মের সঙ্গে কানেক্টেড, যেটাতে আমি বিশ্বাস করি না। সেটা পুনর্জন্মটা আমিও খুব মেনে নিতে পারি না। আমি বিশ্বাস করি না। অনেক দর্শন বলে পুনর্জন্মের কথা, কিন্তু মানে যেহেতু শক্তি অবিনশ্বর এবং আত্মা একটা থেকে এটাতে ট্রান্সফার হয়, এটা মানাটাও খুব ইজি। মানে এটা মানে কেউ যদি মানতে চায় তার জন্য খুব ইজি। হ্যাঁ, কিন্তু এই জন্মের কর্ম পরের জন্মে কাজে লাগবে, এই ব্যাপারটা আমার মনে হয় ঠিক এভাবে বলেনি না। আমারও তাই মনে হয়। এটা আমার পার্সোনালি কোনোদিনই মনে হয়নি এটা। এবং এই সংস্কার অনেক সময় বলা হয় পূর্বজন্মের সংস্কার, বা এই জন্মের তোমার কর্মের ফল পরজন্মে গিয়ে কাজে লাগবে। আমার মনে হয় সেটা নয়। আমার মনে হয় জীবন থেকে যেটা চাওয়ার মানুষের, সেটা হলো আনন্দ। তুমি আছো মায়ায়, তুমি আছো একটা পৃথিবীতে, তোমাকে কাটাতে হবে দৈনন্দিন জীবন। সেখানে কর্ম তোমার একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। এবার তুমি সেই কর্ম করে যাচ্ছ, তোমার ভালো লাগছে না কেন? তার কারণ আইদার তুমি ফলের সঙ্গে অ্যাটাচড, আর না হলে তুমি সঠিক কর্ম করছো না। হ্যাঁ, একদমই ফলের সঙ্গে। সিম্পল কথা রে বাবা, বিরাট কোহলি ব্যাট করছে ওখান থেকে, বা সচিন তেন্ডুলকার, আমাদের সময়কার সচিন তেন্ডুলকার ব্যাট করছে ওখান থেকে, শোয়েব আখতার 161 কিলোমিটার পার আওয়ার বেগে বল করবে। তখন যদি সচিন তেন্ডুলকার ভাবতে পারছে এই যে আমি ভালো ব্যাটটা করব, তাতে না আমি ওই এন্ডোর্সমেন্টগুলো পাবো, তাতে আমি বড় লোক হব, তাহলে কোনোদিনও ব্যাটটা করতে পারবে না? পারবে না। শুধু তাই না, যদি এটাও হবে আজকে আমি সেঞ্চুরি করবো, তাহলে হবে না। ওর কাজ হচ্ছে ওই বলটা খেলা, বলটা আসছে আমি বলটা খেলবো, আমার সমস্ত যা ক্যাপাবিলিটি আছে তাই দিয়ে, এবং শুধু এই বলটাই আমার এই মুহূর্তে। আর এই বলটাই কি হবে, আই এম নট থিঙ্কিং অ্যাবাউট ইট। এই বলটা আসবে, আমি যেরকম জায়গায় পড়বে, আমার এতদিনের ট্রেনিং, আমার এতদিনের প্র্যাকটিস, ঠিক যেটা করতে বলবে ব্যাটটা ইজিলি ওটাই করবে। সিনসিয়ারিটি, আমার সিনসিয়ারিটি দিয়ে আমি ওটুকু করব। আমার মনে হয় ডিট্যাচমেন্ট এটুকুই। ফলের সাথে ডিট্যাচমেন্টটা এটাই। এবং ফলের সাথে ডিট্যাচড হলে পরে তবেই কর্মটাও ঠিক হয়। ওই একদমই তাই, সেটাই তো, তাহলেই ফলটাও পাওয়া যায়। অদ্ভুত ম্যাজিক্যাল, অদ্ভুত ম্যাজিক। আমরা এটা বলেছি কিনা আপনাদের যাই না, বাট শেয়ার করি। সেটা হলো, যখন প্রেমাশিস আর আমি মিলে ডিসাইড করি, বা প্রেমাশিস বলে একটা কিছু করবো বলে ভাবছি অনেকদিন ধরে বই নিয়ে, তো আমার যেটা মনে হয় সেটাই আমি শেয়ার করি যদি। তো এই নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছে আমাদের। মানে বৈঠক, তখন কিন্তু বৈঠক ছিল, কিন্তু আমরা আবিষ্কার করিনি বৈঠককে। মানে বৈঠক তখন ব্রহ্মের একটা পার্ট। এবার বৈঠক বলে একটা ব্যাপার, আমি আর প্রেমাশিস ভাবলাম যে ঠিক আছে। প্রেমাশিস বললো চলো, আমি বললাম হ্যাঁ তুই তো এত পড়িস, চলো হোক, করা হলো। কিন্তু একটা জিনিস মনে আছে, আমরা একটা জিনিস বলেছিলাম যে কে দেখবে না দেখবে সেটা ইম্পর্টেন্ট না হয়ে আমাদের কাজটা করার আনন্দ পাচ্ছি কি, সেটা ইম্পর্টেন্ট হওয়া উচিত। এবং সিনসিয়ারিটি দিয়ে কাজ করছি কিনা, সিনসিয়ারিটি দিয়ে কাজ করছি কিনা। সিনসিয়ারিটি দিয়ে কাজ করলেই তো আনন্দ পাবো, না হলে তো পাবো না।
Right. কাজটা থেকে আনন্দ তো পেতেই হবে। এবার এই যে কাজটা আমরা করা শুরু করলাম, তারপর দেখলাম বেশ কিছু মানুষ আমাদের কাছে জুড়ে গেল আমাদের সঙ্গে, এবং এখন আমাদের একটা মানে উই ফিল লাইক এ ফ্যামিলি। এখন রাস্তাঘাটে তোকে আমাকে যত লোক বৈঠক নিয়ে কথা বলে বা আমার পডকাস্ট নিয়েও কথা বলে, উই ফিল লাইক এ ফ্যামিলি। এই ঘটনাটা যদি আমি জানি অনেকেই এই জিনিসটা বলে যে অনেকেই এই মুহূর্তে পডকাস্ট শুরু করেছে কলকাতা শহরে বা সারা ইন্ডিয়াতে পডকাস্ট খুব খুব করে। আর অনেকেই আমাকে মেসেজ করে এটা বলে, দাদা আমি একটা চ্যানেল খুলতে চাই। আমি প্রথম প্রশ্ন জিজ্ঞেস করি, কেন? কি চাও তুমি এই চ্যানেল থেকে? বিশ্বাস করুন, যদি কেউ চ্যানেল থেকে পপুলারিটির জন্য চ্যানেল খোলে, তাহলে তার পপুলার হওয়া না অসম্ভব। এটা তো বৈঠক বা পডকাস্ট কেন, এটা তো মানে তোরা যে সিনেমায় হিট বানানোর জন্য সিনেমা বানানোর জন্য যত সিনেমা বানানো হয় সবকটা ফ্লপ হয়। যেটা জাভেদ আখতারও বলেছিলেন যে সাকসেস, ফিল্ম হিট হওয়ার কি ফর্মুলা আছে আমি জানি না, ফিল্ম ফ্লপ হওয়ার একটা ফর্মুলা আছে। ফিল্ম ফ্লপ হওয়ার ফর্মুলা একটাই, সেটা হচ্ছে আমি হিট সিনেমা বানাবো, এটা ভেবে সিনেমা বানাতে বসা। একদম সেম প্রত্যেকটা ফলের ক্ষেত্রে এটাই আলটিমেটলি। আমার এই মুহূর্তে, আমি তো খুব প্র্যাকটিক্যালি দেখি ব্যাপারটাকে, আমার এই মুহূর্তে এই কাজটাতে যদি সম্পূর্ণ আনন্দ হয়, তাহলে আমি ফলটার কথা ভাববই না, কারণ এটাই আমার ফল। আমার এই মুহূর্ত থেকে এটাই পাওয়ার, এটাই নেওয়ার। এই যে আলোচনাটা করছি আমাদের ভালো লাগছে, যদি আপনাদের ভালো লাগে তাহলে আরও বেশি ভালো লাগবে। কিন্তু আমরা কি জানি যে আপনাদের ভালো লাগবেই? জানি না। কজনের ভালো লাগবে জানি না। কজনের মনে হবে আমাদের ব্যাখ্যাটা খুবই খেলো, হতেই পারে। আবার কয়েকজনের মনে হতে পারে আপনারা খুব প্র্যাকটিক্যালি ব্যাখ্যা করলেন, হতেই পারে। চলো তাহলে এগোই। আমরা মোটামুটি কর্মটর্ম নিয়ে পরে যদি ডিটেইলে কথা বলার হলে বলবো। তবে একটা জিনিস কর্মের ক্ষেত্রে বলে দিই, কালকে যে আলোচনাটা করছিলাম সেটা হলো, আমাদের মাঝে মাঝেই আলোচনা হতে থাকে অ্যাবাউট এই সমস্ত দর্শন এবং আইডিয়া লাইফের। আমি সেদিন একটা কথা বলে আমার নিজের মনে হলো যে এইটা বোধহয় কোথাও একটা পয়েন্টে বিশ্বাস করে নেওয়া উচিত, যে যেভাবে এটা একটু কন্ট্রাডিক্টরি লাগতে পারে, বাট যদি কর্মের ফল আমার হাতে না থাকে, আর যদি আমি এখন অবধি ফল না পেয়ে থাকি জীবনে, মানে জীবনে কিছু হয়নি আমার, তাহলে এটা তো শিওর যে আমার কর্মটা ঠিক ছিল না। কারণ কর্ম যদি ঠিক হয় তার ফলটা ভালো হবেই, এটা তো কর্মসিদ্ধান্ত বলছে। তার মানে কর্মের জন্য, মানে আমার জীবনের অবস্থান, আমি এখানে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, ধরুন আমি আজকে আমি অরুণাভ না, ধরুন আজ থেকে 10 বছর আগের অরুণাভ খাসনবিশ, সে কিচ্ছু পায়নি জীবনে, সে কিছু কেউ চেনে না তাকে, এখনও কয়েকটা মানুষই চেনে, কিন্তু চেনে। সেই সময় দাঁড়িয়ে আমার ওই মানুষটার যে অবস্থান বা জীবনে যে জায়গায় সে দাঁড়িয়ে আছে কর্মের ক্ষেত্রে, সেই পুরোটা তার রেসপন্সিবিলিটি, কারণ তার কর্ম ঠিক ছিল না বলে তার ফল আসেনি। আমার মনে হয় এই রেসপন্সিবিলিটিটা যদি আমরা একটু বেশি নিয়ে নিতে পারি, যে আমার জীবনে না যা হয়েছে সেটা আমার কর্মের জন্যই হয়েছে, বাকি কেউ না। অনেকে অনেক সময় বলে না, যা কাঠি করে দিল বলে হলো না, হয় না। যার হওয়ার সে সমস্ত কাঠির বাইরেও তার কাজ হয়ে যায়। অনেকেই এটাতে মানে কি বল ভিন্ন মত পোষণ করবেন, যে হ্যাঁ আমি করতে চেয়েছিলাম, আমার ইন্টেনশন ঠিক ছিল বাট হয়নি, অনেকেই বলবেন এটা। কিন্তু আমার বিশ্বাস, বা এটা আমার মনে হয় কর্মসিদ্ধান্তর বিশ্বাস, আপনি যদি সত্যি একটা সঠিক কর্ম মানে সম্পূর্ণ মন থেকে এবং সম্পূর্ণ কাজটাতে অ্যাটাচড হয়ে, ফল থেকে ডিট্যাচড হয়ে করেন, তাহলে সেই কর্ম ফল দিতে বাধ্য, আজ না হয় কাল। হ্যাঁ, এটার উল্টোটাও আছে, কিন্তু আমার যেটা প্রচণ্ড মনে হয় যে এই হানাহানি, ঘৃণা, হিংসা, অসৎ, দুর্নীতি, এগুলোর ফল ভোগ করে যেতেই হবে মানুষকে, যারা 100% যেতে হবে, কিচ্ছু উপায় নেই, না কোনো উপায় নেই। এটাতে আমি মানে কি বলবো, এটাতে আমার বিরাট বিশ্বাস, এই জন্মের কর্মের ফল এই জন্মেই পেতে হবে, কিচ্ছু করার নেই। অসৎ মানুষ যদি কেউ হয়, কেউ যদি ঘৃণা ছড়ায়, সে প্রথম কথা তো যদি ঘৃণা ছড়ালাম আমি, একটা মানুষ ঘৃণা ছড়িয়ে আনন্দ পেয়েছে? পাবো, অসম্ভব, হতেই পারে না যে ভালো লাগেনি, দুটো গালি দিয়ে দিলাম, দুটো খিস্তি করে দিলাম, হেব্বি লাগছে, হতেই পারে না, তার মন কলুষিত হয়ে গেছে। জব্বুই মেটের গীত ছাড়া নো, বাট
বাট দ্যাটস ট্রু, মানে মানে আমি তো যদি মন অন্যভাবে থেকে কেউ বললাম, দেয়, মন থেকে কেউ আমি দেয়, অন্যভাবে বললাম, বাট দ্যাটস ভেরি ট্রু যে কোনো খারাপ কথা বলে কোনো মানুষ খারাপ তার কথা ভালো বলে লাগে অন্যের না। প্রতি রাগ পুষে রেখে কেউ ভালো থাকতে পেরেছে? অসম্ভব। পারবে না। দুর্নীতিটা ওরকম, কেউ ভালো থাকতে পারবে না। যারা করছে তাদের মনে হচ্ছে দেখ তো দুর্নীতি করে 7 তলা বাড়ি হাঁকালো, সামনে এত সিকিউরিটি, মেটাল ডিটেক্টর দিয়ে বাড়িতে ঢুকতে হয়, শেষ পর্যন্ত দেখা যাক না। কর্মফল এই জন্মেই। আরে মহাভারত আমরা তো করি, মহাভারত তো আপনারা শোনেন আমাদের, আমরা কর্মফলের কথা ওখানে জন্মান্তরে দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় ওটা ওইভাবেই দেওয়া আছে যে এই জন্মেই হবে, জন্মান্তরটাকে ওটা একটা মেটাফর হিসেবে ইউজ করছে। হ্যাঁ হ্যাঁ, না আর কার মধ্যে কি চলছে আপনি জানেন, আপনি বাইরের বৈভবটা দেখছেন, আপনি চাইছেন বলে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, ওই যে যা আমি এক্সপিরিয়েন্স চাইছি। করি সেটাই সত্যি, হ্যাঁ, যা আমি এক্সপিরিয়েন্স করছি সেটাই সত্যি, আমি যা এক্সপিরিয়েন্স করছি সেটাই সত্যি মনে হচ্ছে, তার ভিতরে কি চলছে আমি কি করে জানবো? কারেক্ট। বাবা কঠিন। এইবার কি কোথাও বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কোথাও কোনো কিছু? না, এবার তো একদম ঘরের কাছে চলে এসছে না ব্যাপারটা। রিকারিং থিম কিছু, যেমন ধর ওমটা একটা রিকারিং থিম একদম। এবং ওমকেই অনেক সময় অনেক জায়গাতে ব্রহ্ম বলা হয়েছে, ওমকেই ব্রহ্মকে ব্রহ্ম বলা হয়েছে, যে ওম হচ্ছে, হ্যাঁ ওমকেই ব্রহ্ম বলা হয়েছে সাউন্ড হিসেবে। এবং সেখানে এবং ওমের একটা খুব মানে বৌদ্ধ ধর্মেও ওম রয়েছে, জৈন এবং এতেও রয়েছে, যেগুলো নাস্তিক ধর্ম সেখানেও, শিখিজমে ওম রয়েছে, এক ওঙ্কার, আমিনও রয়েছে যেটা ওমের সাথে কাছাকাছি। ঠিক, তো সেটা হলো। আর তো এগুলো, আচ্ছা আরেকটা যেটা না বললে পরে একটু ইয়ে হয়ে যাবে, সেটা হচ্ছে ওই ঈশাবাস্যমিদম। হ্যাঁ হ্যাঁ একদমই, ওটা আগেই বলা উচিত ছিল অ্যাকচুয়ালি। ওটা হলো প্রথম কথা, হ্যাঁ প্রথম, যে ঈশাবাস্যমিদম মানে এখানে এখন এইখানেই হবে যা হবে, এইখানে এই জায়গাটা, এই আপনি যেখানে এই জগৎ, এই ইউনিভার্স এখানেই হবে, এর বাইরে কিচ্ছু হবে না, এর বাইরে কেউ অমরত্ব প্রাপ্য হবে না, এর বাইরে কোনো স্বর্গ নেই, এর বাইরে কোনো নরক নেই, এখানেই হবে যা হবে। তো এই হলো আমাদের উপনিষদ, মোটামুটি একটা আমরা নিজেদের মতো করে, খুবই মোটামুটি হলো। দরকার মানে সেরকম আপনাদের যদি ইচ্ছে হয়, আমাদের যদি সামর্থ্য হয়, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এদের সঙ্গে মানে কথা বলা যায়, বা যতটুকু আমাদের সামর্থ্য, বা আমরা যেরকম এখন যেই কথাগুলো বললাম সেগুলো হলো খুবই একটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে বললাম। বাট একটা জিনিস বলি, সেটা হলো যেটা বলতে গিয়ে তখন আটকেছিলাম, সেটা হলো এই যে কর্মফলের সঙ্গে আমার ডিট্যাচমেন্ট হবে, এই ঘটনাটা কিন্তু একটা প্র্যাকটিসের বিষয়। মানে এটা আজকেই ভাবতে গেলে কিন্তু আজকে কেউ ভাবতে পারবে না, বাট যদি এই পথে চলা যায় তাহলে একটা পয়েন্টে গিয়ে কিন্তু সত্যি এই জিনিসটা বুঝতে কোথাও অসুবিধা হবে না, যে আমাকে না কর্মটাই করতে হবে এবং ফলটা নিজে নিজে চলে আসবে। এবং তাতে আমি বলছি আপনাদের ফলের বেড়ে যাবে, মানে ফলটা, যে ফলটা পাওয়া যাচ্ছিল না সে ফলটা পাওয়া শুরু হবে। ব্যাপারটা কিন্তু এতটাই সিম্পল, এতটাই সিম্পল। ওই আবার বললাম যে ওই পরীক্ষা দেওয়ার জন্য সবাই দিয়েছে, যেহেতু সবার এক্সপিরিয়েন্সই আছে। যারা নার্ড তারা কিন্তু ভালো রেজাল্ট করার জন্য পড়ে না, কেউ না, তারা শুধু জানার জন্য পড়ে, তারা শুধুমাত্র ওই পড়তে ভালো লাগছে, একদম একদম, সেই জন্যই তারা ভালো রেজাল্ট করে, একদম সিম্পল। তো এই উপনিষদের একটা মোটামুটি হলো। এবার প্রশ্ন তোমার কাছে আমার, সেটা হচ্ছে যে আমরা কি, কারণ এবারে শর্ট দর্শন আছে, সেটা কি আমরা ম্যারাথন হিসেবে এখানেই করব? বাবা 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা তো কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে না? কত 1 ঘন্টা 40 মিনিটের কাছে আছি, মানে 1 ঘন্টা 30 মিনিটের এপিসোড দাঁড়াবে হয়তো। আচ্ছা, তাহলে তো আমরা স্বরদর্শন নিয়ে আমার মনে হয় একটুখানি ডিটেলেই কথা বলা উচিত। আমার মনে হয় ওনারাও বলেছেন অনেক সময় স্বরদর্শন নিয়ে কথা বলতে চাই, কিন্তু ডিটেল মানে বেসিক না আমি বলছি বেসিক, কিন্তু বেসিকটা বলতে গেলেও তো 1.5 ঘন্টা একটা এপিসোড হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মানে যতটুকু ভেবে রেখেছি ততটুকুতে তো আর বড় হয়ে যাবে আরো। তাহলে আজকের এপিসোডটা কি এইখানেই শেষ করি? আমরা এখানে শেষ করি। মানে তাও মনে হলো 1.5 ঘন্টা কথা বলে কি যে বললাম, কিছুই কি বলা হলো, কিছুই কি বোঝানো গেল, কিছুই কি আমাদের নিজেদের যতটুকু মানে বোধ হচ্ছে সেটাই কি শেয়ার করা গেল?
তো ওনারা বলবেন শেয়ার করা গেল কিনা, আদৌ কোনো কাজে লাগলো কিনা, আদৌ আপনারা কোথাও কানেক্ট করতে পারলেন কিনা, এটা বলা আমাদের জন্য খুব জরুরি। কারণ আমার মনে হয় যদি আমরা এটা বলে থাকি, যদি আপনাদের কাছে কানেক্ট করে থাকে, তাহলে সেটা একটা অন্যরকম জায়গা আর কি, মানে সেই জিনিসটা আমাদের দরকার। সো আজকের এপিসোডটা তাহলে এই অবধিই থাক। তাই থাক এবং প্র্যাকটিক্যালি বিষয়টা খুব মানে আমাদের ব্যবহারিক জীবনে বেদান্তের দর্শন খুব খুব কাজে লাগে। এটা আমি বলিনি, এটা একজন বিরাট মানুষ বলেছেন, তার নাম স্বামী বিবেকানন্দ, যিনি বেদান্তকে প্র্যাকটিক্যাল লাইফে বা বেদান্ত বলে বিষয়টা যে এতটা মানে এতটা পপুলার হতে পারে বা এতটা সুন্দরভাবে প্রচার করা যেতে পারে, তিনি সেটা কিন্তু স্বামী বিবেকানন্দই করেছিলেন। এবং অবভিয়াসলি শ্রীরামকৃষ্ণদেব তাকে প্রচুর প্রচুর আধ্যাত্মিক সাপোর্ট এবং ওই যেই সময়টা স্বামী বিবেকানন্দ খুঁজে বেড়াচ্ছেন, সেই সময় যেই কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন, আলটিমেটলি একটা জিনিস আমি অনেককেই বলি, শ্রীরামকৃষ্ণ একজন কালীভক্ত হিসাবে দেখা হয় তাকে একরকমভাবে, কিন্তু তার মতো ফিলোসফার খুব কম জন্মায় এই পৃথিবীতে, তার মতো ফিলোসফার। ওইটা নিয়ে আমরা একদিন হয়তো একটা অন্য এপিসোড করবো। আজকের এপিসোড এখানেই শেষ করছি। শুধু এটুকু বলে দিই যে এ তো সব উপনিষদ বলেছে, বেদ বলেছে, কিন্তু আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান চিরকালই এরকম। এই শর্টদর্শনে আমরা নেক্সট এপিসোডে ঢুকবো, সেখানে মূল ব্যাপারটাই হচ্ছে এই সমস্ত ঋষিমুনি মিলে তারপরে ঠিক করেছে, এত কথা শুনছি অনেক দিন ধরে, প্রমাণ করতে পারবে, প্রমাণ করে দেখাও তো এগুলো সব ঠিক কিনা। ঠিক। তো তারপরে তারা প্রমাণ করতে লেগেছে, কেউ বলেছে এটা ঠিক, কেউ বলেছে ওটা ঠিক, প্রশ্ন 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 এবং প্রশ্ন কিভাবে একটা জিনিস প্রমাণ করতে হয় বা ফেলে দিতে হয়, কীভাবে তর্ক করে একটা জিনিসের প্রতি পৌঁছানো যায় লজিক্যাল এক্সপ্লেনেশন, সেখানে স্বরদর্শন কিন্তু একটা অন্য মানে অদ্ভুত অদ্ভুত সমস্ত কনসেপ্ট আছে, সেগুলো নিয়ে পরের দিন কথা বলবো। আপনারা যারা জানেন তো জানেনই, যারা জানেন না বা যাদের একটু ঝালিয়ে নেওয়ার প্রয়োজন আছে, ইন্টারেস্ট আছে, একসাথে একটা আড্ডা হবে। ঠিক হ্যাঁ, তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার শেষে বলে দিই, এবার যদি মেম্বারশিপ না নিয়ে থাকেন তাহলে মেম্বারশিপটা একটু প্লিজ নিয়ে নিন, কারণ খুবই এটা কম টাকা, আমাদের পক্ষে বিষয়টা একটুখানি সুবিধা হয়। পরিষ্কার কথা, টাকা লাগে, হ্যাঁ, একটা কাজ করতে গেলে টাকা লাগে, এবং আমরা সবই তো মায়া রে পাগলা, হ্যাঁ ওই আর কি। কিন্তু আমি বলছি যে তবুও আপনাদের জায়গা থেকে যদি কোনো রকম সাপোর্ট আমরা পাই, সেটা সত্যি খুব 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 ভালো লাগে। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। সো দেখা হবে পরের এপিসোডে। টাটা।